হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কর্নেল কাহিনী নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে অপারেশন রেড হেরিং। আজ পড়ছি প্রথম পর্ব। বৈশম্পায়ন রায়। এক সন্ধ্যায় অনেক দিন পরে মুনলাইট বারে ঢুকেছিলাম। আজকাল আর আগের মতো নিয়মিত মদ্যপান করি না। কোনো কোনো দিন মন খারাপ থাকলে বড়জোর 3 পেগ টানি। বিকেলে এক পশলা বৃষ্টি হয়ে গেল। জানি না বৃষ্টি আমার মন খারাপের কারণ কিনা। চৌরঙ্গিপাড়ার এই বারটা ছোট হলেও ছিমছাম, ভদ্র, শান্ত। দরদাম অন্যান্য বারের তুলনায় অনেক বেশি। আসলে যারা নিরিবিলি নিঝুম পরিবেশে এবং শালীনতার মধ্যে থেকে মদ্যপানের অনাবিল আনন্দ পেতে চান তাদের জন্য মুনলাইট চমৎকার। দৈত্যের মতো প্রকাণ্ড একজন লোক কাউন্টারের কাছে দাঁড়িয়ে নজর রাখে। মাতলামির সূচনা দেখলেই সে সামনে এসে দাঁড়ায়, নিচু গলায় চলে যেতে বলে। না গেলে সে পাজা কোলা করে তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দেয়। অ্যাংলো ইন্ডিয়ান এই লোকটির নাম চাঙ্কো। কয়েক চুমুকের পর সিগারেট ধরিয়েছি। কেউ আমার টেবিলের সামনে এসে বসল। আসতে বলল, এক্সকিউজ মি, যদি আমি ভুল না করে থাকি তুমি বাসু না? ওকে দেখা মাত্র চিনলাম। সমীর রুদ্র। 25টা বছর সামান্য সময় নয়। 25 বছরে পৃথিবীতে অনেক রকম ঘটনা ঘটে গেছে, অনেক কিছু ওলট পালট হয়েছে। সমীরকে শেষবার দেখেছি কবে ভাবতে গিয়ে মাথার ভেতর ঠান্ডা হিম ঢিল গড়িয়ে গেল। মুখ নামিয়ে গেলাসে চুমুক দিয়ে বললাম, সরি, আপনি ভুল করছেন। সমীর আমার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকানোর চেষ্টা করলো, কিন্তু ওর দু চোখে নেশার ঘোলাটে ছাপ দেখলাম। সে হঠাৎ হাসল। না, আমি ভুল করিনি, তুমি বাসু। আরে বাবা, এই তো সেদিনকার কথা। তুমি দাড়ি ফাড়ি রেখে মোটকু হয়েছ, চোখে চশমা টশমা এঁটেছ, তাই বলে কি আমি চিনতে পারবো না? ফরেনের সাহেবি খাদ্য খেয়ে হেলথ ফিরিয়েছ। কবছর ছিলে যেন? 7 or 8 years। তার কথা জড়িয়ে যাচ্ছিল। এই বারে ঢোকার সময় ওকে লক্ষ্য করিনি কেন? এখন আর কিছু করার নেই। এই সন্ধ্যায় নিয়তি আমাকে মুনলাইটে টেনে এনেছে। বাসু, পাস্ট ইজ পাস্ট, ডেড ইজ ডেড। সমীর আরও হাসল। আজকাল অবশ্য শেক্সপিয়ারের ভাষায় ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। অনিকে নিয়েই তো ব্যাপার। সো হোয়াট? আরে বাবা, আমি কি তোমাকে... হেঁচকি তার কথা বন্ধ করল। বেশ কয়েক পেগ হয়ে গেছে। এই অবস্থায় দুটো কাজ আমি করতে পারি। তাকে অনর্গল কথা বলতে দিতে পারি, তাহলে চাঙ্কো ওকে বাইরে নিয়ে যাবে, কিংবা আমি উঠে যেতে পারি। কিন্তু গেলাস শেষ না করে উঠে গেলে কে কি ভাববে? বললাম, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মিস্টার। সমীর বলল, তুমি সুখে আছো, আমিও মন্দ নেই। আমার বউ পালিয়ে গেছে, তোমার হয়তো যায়নি। এই তো ডিফারেন্স। ফ্রেলটি বাই নেম ইজ ওম্যান। মেয়ে নিয়েই রামায়ণ মহাভারত ট্রয়ের যুদ্ধ। ওকে বাসু, অনির সঙ্গে আবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, ফসকে গেল। যাক, তার জন্য দুঃখ করিনি। তুমি তো মাইরি... গেলাস শেষ করে উঠে দাঁড়ালাম। আমার শরীরের ওজন বেড়ে গিয়েছিল।
বললাম, Again, sorry, mister. You were talking to a wrong person. চাপ বাবা। সমীরও উঠে দাঁড়ালো। রং পারসন? মেবি। অনি আমাকে বলতো তুমি রং পারসন। তাহলে রাইট পারসনকে? প্রশান্ত? হ্যাঁ, কিন্তু শেষে প্রশান্ত রাইট পারসন হতে পারল না। বাসু, উই দ্য থ্রি মাস্কেটিয়ার্স আর অল রং পারসন। চাঙ্কো এগিয়ে এলো। তাকে বললাম, It is all right, Chanko. তারপর কাউন্টারে একটা 50 টাকার নোট রেখে দ্রুত বেরিয়ে গেলাম। কালো অ্যাম্বাসাডর আসতে ড্রাইভ করছিলাম। মনে হচ্ছিল একটা অচেনা শহরের রাস্তায় হারিয়ে যাচ্ছি। একটু পরে দেখি মৌলালি পেরিয়ে সিআইটি রোড ধরে চলেছি। নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেললাম। কোথায় যাচ্ছি আমি? নিয়তি আমাকে তুলে নিয়েছে। 25 বছর আগে আমার বয়স ছিল 25। অনির বয়স বড়জোর 19 বা 20। অনি আমাকে বলেছিল, কলেজ থেকে বেরিয়েই বিয়ের মুখে পড়ার মানে হয় না। আমার মা তত সেকেলে মানুষ নন, কিন্তু আমার মামাটি একেবারে শকুনি মামা। অনি আমার কাছে কি পরামর্শ চেয়েছিল? জানি না। তখন আমি পরামর্শ বিশেষজ্ঞও ছিলাম না এখনকার মতো। এখন আমি ফরেন ট্রেডিং কনসালটেন্সি খুলেছি। সারা পৃথিবী চক্কর খেয়ে কলকাতায় ফিরেছি গত জানুয়ারিতে। এখন অনেক লোককে পরামর্শ দিতে পারি। তখন আমি প্রায় নিঃসম্বল এক আনাড়ি যুবক। আসলে হয়তো অনিকে আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম। তার উপর একটা চাপা ক্ষোভই এর কারণ। তার আগের বছর দীঘা বেড়াতে গিয়ে এসে এক কেলেঙ্কারি। দীঘার হোটেল দ্য শার্কের 17 নম্বর ঘরের এপিসোডটি আমার খুব ভেতরকার একটি যন্ত্রণাদায়ক ক্ষত। কতকাল তার যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ব্যর্থতার যন্ত্রণা যে কত ভয়ঙ্কর হতে পারে আমি জানি। অনির প্রেমে তখন আমি এত অস্থির যে কোনো হঠকারিতায় পিছ পাছিলাম না। সব রকমের ঝুঁকি নিয়ে মরিয়া হয়ে উঠেছিলাম। দীঘা যাবার প্রস্তাবটা যখন অনিকে দিই, ধরেই নিয়েছিলাম অনি সরাসরি না করে দেবে। কিন্তু আমার বুক কাঁপিয়ে সে এক কথায় রাজি হয়ে গেল। কথাটা সে ঠিক বুঝেছে কি না যাচাই করার জন্য বললাম, তুমি আর আমি একা যাচ্ছি কিন্তু। অনি আমাকে আরো অস্থির করে বলল, হ্যাঁ, একাই তো ভালো। দল থাকলে বড্ড বেশি হইচই হয়। তুমি তো জানো বাসুদা, আমি ওসব একেবারে পছন্দ করি না। কিন্তু মাসিমা তোমাকে একা যেতে দেবেন তো? কলেজের বন্ধুদের সঙ্গে এক্সকারশন যাচ্ছি বলবো। হোটেল দ্য শার্কের 17 নম্বর ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার সমুদ্র দেখছিল অনি। ব্যালকনির আলোটা নিভিয়ে দিয়ে ওকে আদর করতে গেলাম। অনি চমকে উঠে সরে গেল। এ কি করছো বাসুদা? তুমি এত অসভ্য তা তো জানতাম না। অনি, আমি তোমাকে ভালোবাসি। আশ্চর্য, ভালোবাসলে অসভ্যতা করতে হয় বুঝি? তুমি একে অসভ্যতা ভাবছ কেন? এটাই তো ভালোবাসার ভাষা অনি। আমি ওসব ভাষা টাষা বুঝি না, তুমি আমাকে ওভাবে ছোবে না। রাগ হলো। বললাম, তুমি আমি এই হোটেলে স্বামী স্ত্রী বলে নাম লিখিয়েছি, তোমার সিঁথিতে সিঁদুর। অনি ফুঁসে উঠল, তুমি বললে এটা ট্রিক্স, স্বামী স্ত্রী না হলে রুম পাওয়া যাবে না। আমার মেজাজ চড়ে গেল। তুমি নেকি? তুমি আমার সঙ্গে একা চলে এলে, তুমি জানো না? জানতে না এভাবে আসার কি মানে? অনি হঠাৎ কেঁদে ফেলল। কিন্তু আমি তো সমুদ্র দেখতে এসেছিলাম। আমি কখনো সমুদ্র দেখিনি। সমুদ্র দেখার জন্য তুমি আমার কাছে দাম চাইছো বাসুদা? আমি তোমাকে এমন খারাপ তো ভাবিনি। সে একটা অসহ্য রাত। অনি কিছু খেলো না, সারা রাত ব্যালকনিতে বসে কাটিয়ে দিল। পরে এই এপিসোডটা খুঁটিয়ে স্মরণ করতাম আর বুঝতে চাইতাম, অনি কি সত্যি নিছক সমুদ্র দেখার জন্য এই ঝুঁকি নিয়েছিল, নাকি হঠকারিতার পর নিজেকে সামলে নিয়েছিল ওভাবে? অনির মধ্যে
একটা রহস্য ছিল, অথবা অনি সেই দলের মেয়ে যারা জানে না কি করতে কি করে বসছে। স্কিজোফ্রেনিয়ার রোগীদের কাছে বাস্তব অবাস্তবের সীমানা মুছে যায়। অনি হয়তো জন্ম স্কিজোফ্রেনিক ছিল, সে জানতো না সে কি করছে। অনির মায়ের ইচ্ছে ছিল আমি অনিকে বিয়ে করি। কথাটা আমার কানে এলে সঙ্গে সঙ্গে না করে দিয়েছিলাম। তাই সমীর রুদ্র অনির কাছাকাছি এসে পড়ে। সমীরকে সামনাসামনি খুব পাত্তা দিত অনি, কিন্তু পেছনে আমার কাছে ওর বদনাম গাইত। কারণ সমীর ছিল দুর্ধর্ষ প্রকৃতির মস্তান টাইপ ছেলে। ওকে সে ভীষণ ভয় পেত। দীঘার এপিসোড সম্পর্কে অনি নিজেই একদিন আমাকে বলেছিল, ভাগ্যিস তুমি, অন্য কেউ হলে আমার সাংঘাতিক সর্বনাশ হয়ে যেত। তোমার বিবেক আছে বাসুদা। অনি আমার বিবেক থাকার কথা বলেছিল। আমি জানতাম না আমার মধ্যে বিবেক আছে। তারপর থেকে সেই বিবেক আমাকে যখন তখন চিমটি কাটে। ডান দিকে গলির মুখে গাড়ি দাঁড় করিয়ে নেমে গেলাম। এই তো সেই গোড়া বাঁধানো বট গাছটা। তার পাশে একতলা বাড়ি ছিল, সেখানে পাঁচতলা বিশাল একটা বাড়ি, গেট বন্ধ। বটতলার কাছে একটা টালির ঘরে জামা কাপড় ইস্ত্রি করছিল একটা লোক। তাকে জিজ্ঞেস করলাম, ये मकान किसका है? कोई अग्रवाल साहब का। यहाँ एक छोटा मकान थी, माँ और एक लड़की थी, ख्याल है? जी, वो मायची तो बहुत साल आगे मर गई। लड़की की खबर? मुझे नहीं मालूम साहब, और किसी को पूछिए। বাড়ি ফেরার পথে নিজেকে চড় মেরে শায়েস্তা করতে ইচ্ছে হচ্ছিল। এটাই তো নিয়ম। সব কিছু বদলে ওলটপালট হয়ে গেছে, আবার কেন পিছু ফিরে খোঁজা। অ্যাপার্টমেন্টে ফিরে কতক্ষণ চুপচাপ বসে রইলাম। সারা রাত ঘুমোতে পারলাম না। পরদিন সব ইংরেজি বাংলা দৈনিক পত্রিকার অফিসে গিয়ে বিজ্ঞাপন দিয়ে এলাম। অতিরিক্ত চার্জ দিয়ে জরুরি বিজ্ঞাপন। দুদিন পরে বিজ্ঞাপনটা বেরোলো, অনামিকা সেন, তুমি যেখানেই থাকো সাড়া দাও, বাসুদা, বক্স নাম্বার। প্রায় এক সপ্তাহ পরে কাগজগুলো থেকে কয়েকটা চিঠি দিয়ে গেল। প্রত্যেকটি কাগজ থেকে একটি করে খাম, খামের ভেতর একটি করে চিঠি। প্রত্যেকটি চিঠিতে লাল কালিতে লেখা আছে, বৈশম্পায়ন রায় ওরফে বাসুদা, সাবধান করা যাইতেছে যে যেন অনামিকা সেন সম্পর্কে এতটুকু কৌতূহল প্রকাশ না করে, করিলে তাহার সাংঘাতিক বিপদ হইবে। ছখানা খামের ভেতর একই কাগজে একই কালিতে লেখা একই চিঠি। কিছুক্ষণ আচ্ছন্ন অবস্থায় বসে রইলাম। সমীর রুদ্রের সঙ্গে দৈবাত যোগাযোগ হয়ে গিয়েছিল। তাকে পাত্তা না দিয়ে ভুল করেছি। তাকেই এখন সবচেয়ে বেশি দরকার। মুনলাইটে গিয়ে চাঙ্কোর কাছে শুনলাম সে তাকে সেদিন সন্ধ্যায় বের করে দিয়েছিল। কাজেই এবারে তার আসার চান্স নেই। এলাকার প্রায় প্রত্যেকটা বাড়ি অনেকগুলো সন্ধ্যা কাটিয়েও সমীরকে আর খুঁজে বের করতে পারলাম না। প্রতি সন্ধ্যার পর বাড়ি ফিরে অনির কথা ভাবি আর মাথার ভেতর আগুন ধরে যায়। জীবনে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করেছি, এই চ্যালেঞ্জটার সামনে দাঁড়াতে পারবো না। গত রাতে হঠাৎ মনে পড়ে গেল আমার এক পুরনো বন্ধু অরিজিৎ লাহিড়ীর কথা। সে পুলিশ অফিসার, সম্ভবত আইপিএস। এখন কোথায় আছে সে? টেলিফোন ডিরেক্টরি খুলে বসলাম। লাহিড়ী এ, ডিসিডিডি, কিন্তু একই নম্বরে অনেকগুলো নাম। আগে রিং করে জেনে নেওয়া যাক পুরো নামটা অরিজিৎ লাহিড়ী কিনা। অনেকক্ষণ রিং হলো, কেউ সাড়া দিল না। তখন 100 নম্বরে লালবাজারে ডায়াল করলাম। সাড়া এলো।
হ্যাঁ, এ লাহিড়ী অরিজিৎ লাহিড়ী, তবে এখন তাকে পাওয়া যাবে না। জয়ন্ত চৌধুরী। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ খিখি করে হেসে উঠলেন। জিজ্ঞেস করলাম, কি হলো হালদার মশাই, হাসছেন কেন? হ্যাঁ, আসবো না। হালদার মশাই কাগজের পাতায় লম্বা তর্জনী রেখে বললেন, লিখেছে মশার কয়টি দাঁত আছে? 47টি। হা, গুনল কেডা? মশায়, আজকাল এই কুইজ কুইজ ধান্দা পোলাপান গো সর্বনাশ কইরা ছাড়বো। আবার লিখছে মাকড়সার জাল লম্বা করলে কত মাইল হয়? 500 মাইল। কেডা লম্বা করলো? খালি ধান্দাবাজি। হালদার মশাই কাগজ ভাঁজ করে সোফার কোণের দিকে ছুঁড়ে দিলেন। তারপর এক টিপ নস্যি নিলেন। মনে হলো হাঁচবার চেষ্টা করছেন, কিন্তু হাঁচি এলো না। রুমাল বের করে নাক মুছে আপন মনে বললেন, চারিদিকে খালি ধান্দাবাজি। কর্নেল নীলাদ্রি সরকার একটা ঘাস ফড়িংয়ের রঙিন ছবির ওপর আতশ কাচ রেখে কি সব দেখছিলেন। বললেন, হালদার মশাই ঠিকই বলেছেন, তবে ওর কথার ওপর বললাম, তবে ধান্দাবাজির অনেক ডাইমেনশন আছে। যেমন প্রায় আধ ঘন্টা ধরে একটা গ্রাস হপারের চিত্র দর্শন। ডার্লিং, এটা সিস্টেসার্কা গ্রেগরিয়া প্রজাতির ফড়িং। এদেরই পঙ্গপাল বলা হয়। এরা মূর্তিমান সর্বনাশ। কর্নেল ছবিটা টেবিলে রেখে আতশ কাচ চাপা দিলেন। যাই হোক, হালদার মশাই আজকের কাগজের একটা সেরা ধান্দাবাজি মিস করেছেন। কথাটা শুনেই গোয়েন্দা ভদ্রলোক সিধে হয়ে বসলেন। উত্তেজিতভাবে বললেন, মিস করছি? হ্যাঁ। কর্নেল সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, এডিটোরিয়াল পেজের চিঠিপত্রের কলামে একটা চিঠি আপনার চোখ এড়িয়ে গেছে। হালদার মশাই বাঘের থাবায় কাগজটা তুলে নিলেন। একটু পরে দেখলাম তার চোখ দুটো গোল হয়ে গেছে। গোফের ডগা তিত্তির করে কাঁপছে। বিড়বিড় করে বললেন, মরা সিগারেট টানবে? মানে ডেড বডি? কয় কি? কর্নেল নিভে যাওয়া চুরুট ধরিয়ে ওকে তাতিয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, চ্যালেঞ্জ হালদার মশাই, পাল্টা চ্যালেঞ্জ করেছে। হালদার মশাই নিজের বুকে আঙুল রেখে বললেন, আমারে? কর্নেল হাসলেন। না না, আপনাকে চ্যালেঞ্জ করবে কেন? আমার মনে হচ্ছে আপনি খুঁটিয়ে চিঠিটা পড়েননি। হালদার মশাই ফের কাগজে চোখ রাখলেন। প্রায় বানান করার মতো বিড়বিড় করে পড়ে মুখ তুললেন। বাঁকা হেসে বললেন, ম্যাজিক ম্যাজিক। কিন্তু অবধূত মশাই পাল্টা চ্যালেঞ্জ করেছেন। বিজ্ঞান প্রচার সমিতির প্রদীপ মিত্রকে যেন ডুয়েল লড়তে ডেকেছেন। তার তন্ত্র শক্তি বুজরুকি প্রমাণ করতে পারলে আশ্রম ভেঙে দিয়ে সেখানে মূল চাষ করবেন। কর্নেল গম্ভীর মুখে মাথার টাকে হাত রাখলেন। শুধু তাই নয়, উনি সন্ন্যাস ধর্ম ছেড়ে দিয়ে বাকি জীবন প্রদীপ মিত্রের চাকর হয়ে থাকবেন। বুঝুন তাহলে। হ্যাঁ, বুঝছি। হালদার মশাই আর এক টিপ নস্যি নিলেন। জিজ্ঞেস করলাম, কি বুঝলেন বলুন শুনি? কর্নেল স্যার তো অলরেডি কইয়া দিলেন, ধান্দাবাজি। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বললেন, হ্যাঁ, ধান্দাবাজি। কারণ অবধূত মশাইয়ের দ্বিতীয় শর্ত হলো প্রদীপ মিত্র হেরে গেলে নিজে চ্যালেঞ্জ অনুসারে তাকে 1,00,000 টাকা দিতে হবে। গোয়েন্দা কে কে হালদার নড়ে বসলেন। প্রদীপ মিত্র কইছিল 1,00,000 টাকা দেবে ওনারে? চিঠিতে তো তাই দেখছি। তার মানে প্রদীপ মিত্রের চিঠিটা আমি মিস করেছি। কর্নেল চোখ বুঝে চুরুট টানতে টানতে বললেন, মিস করার একটাই কারণ,
আমি গত সেপ্টেম্বরে প্রায় পুরো মাসটাই নাইজেরিয়ায় ছিলাম। তবে জয়ন্তের চোখে পড়া উচিত ছিল। চিঠিটা ওদের দৈনিক সত্যসেবক পত্রিকায় বেরিয়েছে। বললাম, নিজের লেখা রিপোর্ট বাদে সত্যসেবকের আমি কিছুই পড়ি না। হালদার মশাই ভুরু কুচকে বললেন, কেন? হিন্দিতে একটা প্রবাদ আছে, ঘর কি রুটি তিতা পারকে রুটি মিঠা। আমি অন্য কাগজ পড়ি। গোয়েন্দা ভদ্রলোক খিখি করে খুব হাসলেন। তারপর গম্ভীর হয়ে বললেন, এই যে কাঁঠালিয়া ঘাট লিখছে, ওয়্যার ইজ দ্যাট প্লেস কর্নেল স্যার? কর্নেল বললেন, কেন, আপনি কি প্রদীপ মিত্রের হয়ে চ্যালেঞ্জটা নিতেন ভাবছেন? না, এমনি জিগাই। হাওড়া আজিমগঞ্জ লুপ লাইনে গঙ্গার ধারে কাঠালিয়া ঘাট রোড স্টেশন। কাটোয়ার কাছে উদ্ধারণপুর মহাশ্মশানের পর অমন শ্মশান আর গঙ্গার ধারে নেই, অন্তত পশ্চিমবঙ্গে। কর্নেল এতক্ষণে চোখ খুলে সোজা হলেন। ও তল্লাটে কাঁঠাল ঘাটের মরা বলে একটা কথা চালু আছে। কোনো কোনো মরা নাকি চিতা থেকে উঠে পালিয়ে যায়। কাজেই বলা যায় না অবধূত মশাইয়ের যে মরাটা সিগারেট টানবে সেটা তেমন কোনো চিতা পালানো মরা কিনা। কর্নেলের কথার ভঙ্গিতে হেসে ফেললাম। হালদার মশাই কিন্তু হাসলেন না। হাই তুলে ঘড়ি দেখে উঠে দাঁড়ালেন। আপন মনে বললেন, যাই গিয়া। তারপর পর্দা তুলে জোরে বেরিয়ে গেলেন। এই ড্রয়িং রুম থেকে বেরিয়ে একটা ছোট্ট ওয়েটিং রুম, তারপর বাইরে বেরোনোর দরজা। দরজায় ইন্টারলকিং সিস্টেম আছে। ভেতর থেকে খোলা যায়, কিন্তু বাইরে থেকে খোলা যায় না। সেই দরজায় বেশ জোরালো শব্দ হলো। বললাম, হালদার মশাইকে তো উত্তেজিত মনে হচ্ছে। সোজা হাওড়া স্টেশনে ট্রেন ধরতে গেলেন না তো? কর্নেল বললেন, গেলে একটা এক্সপিরিয়েন্স হতেও পারে। পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের রিটায়ার্ড ইন্সপেক্টর আমি অনেক দেখেছি জয়ন্ত, কিন্তু আমাদের এই হালদার মশাইয়ের মতো কাউকে দেখিনি। সব সময় রহস্যের গন্ধ শুকে বেড়ানো ওর বাতিক হতে পারে, তবে এটা খারাপ বাতিক নয়। এতে সৎ মানুষের উপকার করা হয়। ওর প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খোলার পেছনে। বাধা দিয়ে বললাম, বাতিক আপনারও কিছু কম নয়, তবে ঘন্টার পর ঘন্টা একটা পাখি বা প্রজাপতির পেছনে ছোটাছুটি করে বেড়ানোতে যদিও কারো কোনো উপকার হয় না। হয় জয়ন্ত, নিশ্চয়ই হয়। এই যে দেখছো এই পঙ্গপালটা, নাইজেরিয়ায় এটার পেছনে অনেক ছোটাছুটি করে ছবি তুলে এনেছি। তুমি জানো না এরা সারা আফ্রিকার কি সাংঘাতিক শত্রু। লক্ষ লক্ষ টন ফসল মাঠ থেকেই এদের পেটে চলে যায়। গাছপালা পর্যন্ত মুড়িয়ে খেয়ে ফেলে। মরুভূমি ডেকে আনে এরা। সাহারা মরুভূমির অন্যতম স্রষ্টা এরাও জয়ন্ত। এই সিস্টেসার্কা গ্রেগেরিয়া প্রজাতির ফড়িংকে তুমি নিরীহ জীব ভেবো না। আমার প্রকৃতিবিদ বন্ধুর ভাবাবেগ লক্ষ্য করে অবাক হয়েছিলাম। ওর আবেগপূর্ণ বক্তৃতা আরও কিছুক্ষণ চলত। থামিয়ে দিল ডোরবেলের টুংটাং বাজনা। বললাম, হালদার মশাই কিছু ফেলে গেছেন হয়তো। কর্নেল বললেন, যদি কিছু না মনে করো ভদ্রলোককে নিয়ে এসো ডার্লিং। কোন ভদ্রলোককে? যিনি এসেছেন, দেখবে মুখে সুন্দর দাড়ি আছে, আমার মতো লম্বা চওড়া। অবাক হয়ে বললাম, আপনার কি দেওয়াল ফুঁড়ে দৃষ্টি যায়? কর্নেল হাসলেন। জয়ন্ত, ডোরবেলের শব্দ আমাকে বলে দিয়েছে কে এসেছেন। তাছাড়া ঠিক 10:30টায় ওর পৌঁছনোর কথা। বেরিয়ে গিয়ে দরজার আই হলে চোখ রাখলাম। কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি, মুখে পোড় খাওয়া ভাব, চোখে সরু সোনালি ফ্রেমের চশমা, লম্বায় প্রায় কর্নেলের মতোই। দরজা খুলে একটু সমীহ করে বললাম, আসুন। ভদ্রলোক বললেন,
আপনি কি কর্নেল সাহেবের অ্যাসিস্ট্যান্ট? না, আমি জয়ন্ত চৌধুরী, নিছক একজন সাংবাদিক। আমার নাম ভি রায়, ইন্টারন্যাশনাল ট্রেডিং কনসালটেন্ট। ভেতরে আসুন, কর্নেল আপনার অপেক্ষা করছেন। ভি রায় ড্রয়িং রুমে ঢুকে কর্নেলকে দেখে যেন একটু নিরাশ হলেন। নমস্কার করে বললেন, আপনি কর্নেল সরকার? আসুন মিস্টার রায়, সকালে আমাকে অরিজিৎ ফোনে আপনার কথা বলেছে। রায় সাহেব সোফায় বসলেন, ব্রিফকেসটা পাশে রেখে বললেন, অরিজিৎ প্রেসিডেন্সিতে আমার বন্ধু ছিল। আমি অবশ্য ওর সিনিয়র ছিলাম। এনিওয়ে, ও আপনাকে কি বলেছে জানি না। কর্নেল হাঁকলেন। ষষ্ঠী, কফি। তারপর বললেন, অরিজিৎ বলেছে আমার পক্ষে সম্ভব হলে যেন আপনাকে সাহায্য করি। কি একটা মিস্টেরিয়াস ঘটনার মধ্যে নাকি আপনি জড়িয়ে গেছেন। তো আমি ওকে বললাম বরং প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদারের সঙ্গে যোগাযোগ করতে বলো। অরিজিৎ আসলে হালদার মশাইকে পছন্দ করে না। আপনি আসার জাস্ট 2-3 মিনিট আগে ডিটেকটিভ ভদ্রলোক বেরিয়ে গেলেন। সম্ভবত নিচে আপনি তাকে দেখে থাকবেন। আপনি প্রাইভেট ডিটেকটিভ নন? কর্নেল গম্ভীর মুখে কথা পারলেন। সরি মিস্টার রায়, আমি ডিটেকটিভ নই। অরিজিৎ কি আপনাকে বলেছে আমি? রায় সাহেব তার কথার ওপর বললেন, না, অরিজিৎ বলল আপনি ছাড়া এই মিস্ট্রি কেউ সলভ করতে পারবে না। মিস্ট্রি কি, সংক্ষেপে বলুন। রায় সাহেব একটু ইতস্তত করে বললেন, বাট দিস ইজ প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। কর্নেল আমাকে দেখিয়ে বললেন, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। আলাপ হয়েছে, কিন্তু ওর কাছে আমার কিছু গোপন থাকে না। যদি ওর সামনে বলতে আপত্তি থাকে তাহলে সরি মিস্টার রায়, আমাকে ক্ষমা করবেন। আমারও গোপনে শুনতে আপত্তি আছে। রায় সাহেব বাবাকে দেখে নিয়ে একটু হাসবার চেষ্টা করলেন। তাই বুঝি? তবে খবরের কাগজের লোক বলেই ঠিক আছে। অরিজিৎ যখন আপনার কথা বলেছে তখন আই মাস্ট ফলো হিম। রায় সাহেব ব্রিফকেস খুলতে ব্যস্ত হলেন। ষষ্ঠীচরণ কফি ট্রে রেখে গেল। কর্নেল একটু হেসে বললেন, কফি খেতে খেতে বলুন মিস্টার রায়, কফি নার্ভকে চাঙ্গা করে। আমার ধারণা আপনি খুব ডিস্টার্বড। কয়েকটা খাম এবং বিজ্ঞাপনের কাটিং কর্নেলের হাতে তুলে দিয়ে রায় সাহেব কফির পেয়ালা নিলেন। চুমুক দিয়ে বললেন, থ্যাঙ্কস। সত্যি আমি ভীষণ ডিস্টার্ব। আমার জীবনটা অনেকগুলো অ্যাডভেঞ্চারের মধ্যে কেটেছে। অনেক সাংঘাতিক অবস্থার মধ্যে পড়েছি, কিন্তু এবার কারটা একেবারে অন্যরকম। আমি ভালো করে খেতে বা ঘুমোতে পারছি না, কোনো কাজকর্মে মন বসছে না। এই একটা অদ্ভুত চ্যালেঞ্জ। কর্নেল কাগজগুলো দেখতে দেখতে বললেন, অনামিকা সেনের সঙ্গে আপনার সম্পর্ক কি? পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনি শুনুন আগে। বলুন। ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার পাতায় চোখ রেখে একটা অদ্ভুত কাহিনী শুনছিলাম। 25 বছর আগে সমীর রুদ্র নামে একজনের সঙ্গে অনামিকা সেনের বিয়ের সম্পর্ক হয়েছিল। বিয়ের আগের রাত্রে অনামিকা নিখোঁজ হয়ে যায়। রায় সাহেব তখন একটা কোম্পানিতে চাকরি করতেন, জামশেদপুরে ছিলেন। ঘটনাচক্রে সমীর রুদ্রের সঙ্গে দেখা হওয়ার পর পুরনো কথা মনে পড়ে। তারপর অনামিকাদের বাড়ি গিয়ে দেখেন সেখানে একটা বিশাল বাড়ি উঠেছে। অনামিকার মা বহু বছর আগে মারা গেছেন। অনামিকার খোঁজে রায় সাহেব কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। তার জবাবে হুমকি দিয়ে চিঠি এসেছে। অনামিকার খোঁজ করলে তার সাংঘাতিক বিপদ হবে। কর্নেল বললেন, অনামিকার সঙ্গে আপনার ইমোশনাল সম্পর্ক ছিল? এক সময় আমার দিক থেকে ছিল, এটুকু বলতে পারি, তবে সেটাও সাময়িক। অনামিকার খোঁজ নিতে এতকাল পরে আপনি আগ্রহী কেন? রায় সাহেব একটু উত্তেজিতভাবে বললেন, বিয়ের আগে সে নিখোঁজ হয়ে গিয়েছিল, সে কথা তো বললাম আপনাকে।
তবে এটা ঠিক যে এই হুমকি না এলে আমি এই নিয়ে এতটুকু মাথা ঘামাতাম না। এমন তো হতে পারে অনামিকা নিজেই হুমকি দিয়ে চিঠি লিখেছেন। রায় সাহেব একটু চুপ করে থেকে বললেন, হুমকির কোনো দরকার তো ছিল না। সে জানাতে পারতো ভালো আছে এবং তার জন্য আমাকে চিন্তা করতে হবে না। ওর হাতের লেখা আপনার কাছে আছে? না, তবে এই লেখাগুলো কিছুতেই ওর নয়। মেয়েদের লেখা বলে মনে হয় না। কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছেন, কোনো পুরুষ মানুষকে। এমন তো হতেই পারে তিনি এখন অনামিকার স্বামী। স্বীকার করছি, কিন্তু অনি তো আমাকে পছন্দ করতো না। পরে আমিও ওকে আর পছন্দ করতাম না। ওর সঙ্গে বিয়ের কথা উঠেছিল, আমি না করে দিয়েছিলাম। কাজেই অনি ভালোই জানে যে আমি এই বয়সে ওর পেছনে লাগতে যাব না। কর্নেল ওর মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি কি সন্দেহ করছেন? অনামিকা? আমার সন্দেহ অনামিকা বেঁচে নেই। শি ওয়াজ কিল্ড। তাই তার কিলার চাইছে আমি যেন তার খুঁজে পা না বাড়াই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কর্নেল সরকার? আমি চমকে উঠেছিলাম। কর্নেল কফিতে চুমুক দিয়ে চুরুট ধরালেন। সমস্যা হলো মিস্টার রায়, খুব পুরনো কোনো মার্ডারের খোঁজ খবর করা আমাদের দেশে বস্তুত অসম্ভব। মার্ডারের নয়, মার্ডারের খোঁজ পেতেই আমার আগ্রহ কর্নেল সরকার। রায় সাহেব ডানহিল সিগারেট ধরালেন। যদি সত্যি অনেকে কেউ খুন করে থাকে, সে আমার বিজ্ঞাপন দেখে ভয় পেয়ে গেছে বলে আমার সন্দেহ। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট ম্যান মিস্টার রায়। একটা বোকামি আমি করে ফেলেছি। সমীর রুদ্র যখন মুনলাইট বারে আমাকে দেখে চিনতে পেরেছিল, আমি তাকে না চেনার ভান করে কেটে পড়েছিলাম। এখন আপনি বলুন, ওকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলে বিজ্ঞাপন দেব কিনা? দিয়ে দেখতে পারেন। কর্নেল লাল কালিতে লেখা চিঠিগুলোর ওপর আতশ কাচ রেখে খুঁটিয়ে দেখতে থাকলেন। রায় সাহেব বুক পকেট থেকে একটা খাম বের করে বললেন, সরি, ভুলে গিয়েছিলাম। অরিজিৎ বলছিল অনির কোনো ফটো আছে কিনা। অনেক খুঁজে এই ফটোটা পেয়েছি। পুরনো ফটো, নষ্ট হয়ে গেছে। দেখুন যদি দরকার হয়। কর্নেল শ্যাতলা ধরা আবছা পোস্টকার্ড সাইজ ফটোটা নিয়ে বললেন, সত্যি অনামিকা খুন হয়ে থাকলে ওই সময়ের পুলিশ রেকর্ড বা খবরের কাগজে তার ছবি থাকা সম্ভব। অবশ্য বডি যদি কেউ সঙ্গে সঙ্গে শনাক্ত করতে না পারে তবেই। কিন্তু বডি নিখোঁজ হলে কিছু করার নেই। তার চেয়ে বড় কথা, অনামিকার বডি শনাক্ত করার জন্য তখন তার আত্মীয় স্বজন বা পরিচিত লোকেরা ছিলেন। আপনার বন্ধু সমীর রুদ্র ছিলেন, অথচ সমীর বাবুর কাছে আপনি তেমন কিছু শোনেননি। না। তাহলে যদি আপনার সন্দেহ মতো অনামিকা খুন হয়েই থাকেন, তার বডিও নিখোঁজ হয়েছিল। ইউ আর 100% কারেক্ট কর্নেল সরকার। কর্নেল হাসলেন। সেক্ষেত্রে ছবি আমাদের কোনো সাহায্য করছে না। রায় সাহেব আসতে বললেন, কিন্তু যদি সে বেঁচে থাকে? কর্নেল দাড়িতে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, দ্যাট ইজ আ রিয়েল মিস্ট্রি। ন্যাশনাল জিওগ্রাফির পাতা থেকে মুখ তুলে বললাম, মিস্টার রায়, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। রায় সাহেব আমার দিকে তাকালেন। বলুন। একটু ইতস্তত করে বললাম, অনামিকা সেন বিয়ের আগে নিখোঁজ হয়েছিলেন। কোনো মেয়ে ওইভাবে নিখোঁজ হয়ে গেলে তার আত্মীয় স্বজন চুপচাপ বসে থাকতে পারেন না। পুলিশকে জানাবেন, কাগজে ছবি দিয়ে বিজ্ঞাপনও দেওয়া হবে। এমনকি কেউ তাকে এলোপ করেছে বা কিডন্যাপ করেছে বলে সন্দেহ হবে এবং তার নামে পুলিশের কাছে। কর্নেল প্রায় একটা অট্টহাসি হেসে আমাকে থামিয়ে দিলেন। স্ক্যান্ডাল জয়ন্ত, স্ক্যান্ডালকে শিক্ষিত বাঙালি পরিবার জমের মতো ভয় পায়, বিশেষ করে অনামিকাদের মতো পরিবার।
মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা, বরং এসব পরিবারকে বাঙালি ভদ্রলোক পরিবার বলাই উচিত। এরা বাড়ি মেয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারটা সচরাচর চেপে রাখতেই চান। ব্যতিক্রম থাকতে পারে, সেটা ধর্তব্য নয়। তার চেয়ে বড় কথা, অনামিকা বিয়ের প্রাককালে নিখোঁজ হয়েছিলেন, কাজেই এক্ষেত্রে স্ক্যান্ডালের ভয়টা ছিল সাংঘাতিক। আবার ব্রিফকেস খুললেন রায় সাহেব। তারপর ব্যাংকের একটা চেক বই বার করলেন। কর্নেল আসতে বললেন, আপনি আবার একটা ভুল করছেন মিস্টার রায়। রায় সাহেব ভুরু কুচকে বললেন, কি ভুল? আমি প্রাইভেট ডিটেকটিভ নই। আপনি আমার এই কেস নিচ্ছেন না? কেস হিসেবে নিচ্ছি না, বড়জোর বলতে পারি আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। কর্নেল চোখ বুজে হেলান দিলেন। I should try my best to solve the mystery. কিন্তু এতে আপনার সময় লাগবে, পরিশ্রম হবে, এমনকি কোথাও যেতে হলে কিংবা কোনো কোনো ক্ষেত্রে পয়সা কড়িও খরচ হতে পারে। That's my hobby, Mr. Rai. রায় সাহেবের কণ্ঠস্বরে চাপা উত্তেজনা ফুটে উঠল। কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কাজেই আইনের দিক দিয়ে আপনার অধিকারের প্রশ্ন ওঠারও তো চান্স আছে। সেজন্য অন্তত একটা লেটার অফ অথরিটি দরকার, কিংবা দুজনে সই করা একটা লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং। দরকার হবে না, আপনি শুধু এই কাগজগুলো আর আপনার নেম কার্ড রেখে যান। রায় অবাক হয়ে তাকিয়ে থাকার পর পকেট থেকে একটা নেম কার্ড বের করে টেবিলে রাখলেন। বললেন, তাহলে আমি উঠি কর্নেল সরকার, যখনই দরকার হবে আমাকে রিং করবেন। উনি নমস্কার করে দরজার কাছে গেছেন। কর্নেল বললেন, একটা কথা মিস্টার রায়। রায় সাহেব ঘুরে দাঁড়ালেন। আপনি কি অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন? হ্যাঁ, বুঝলাম না। কোনো মানুষের অলৌকিক শক্তি থাকা সম্ভব মনে করেন? কেন এই প্রশ্ন করছেন? আপনার গলার চেনে ওই লকেটটা। রায় সাহেব হাসলেন। তাই বলুন, 2 বছর আগে একটা এক্সপোর্ট ডিলে প্রায় ফতুর হয়ে গিয়েছিলাম। তখন এক বন্ধু এটা আমাকে ধারণ করতে দেন। লকেটে একজন সন্ন্যাসীর ছবি আছে, তিনি কে তা আমি জানি না, তবে এটা ধারণ করার পর পায়ের তলায় মাটি পেয়েছিলাম। সংস্কার বা কুসংস্কার যাই বলুন, লকেট সবসময় পড়ে থাকি। রায় চলে যাওয়ার পর কর্নেল বললেন, জয়ন্ত, তুমি ওই রকম একটা অলৌকিক শক্তি সম্পন্ন লকেট ধারণ করছো না কেন? বললাম, আমি ওসব বুজরুগিতে বিশ্বাস করি না। ডার্লিং, বিশ্বাস করে দেখলে ক্ষতি কি? কত বছর ধরে তুমি দৈনিক সত্যসেবক পত্রিকার নিছক ক্রাইম রিপোর্টার থেকে গেলে। কর্নেল হাত বাড়িয়ে টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। বরং তুমি কাঁঠালিয়া ঘাটে চলে যাও, অবধূতজির কাছে গিয়ে শটান লুটিয়ে পড়ো। হ্যালো, অরিজিৎ? হ্যাঁ, এসেছিলেন। হ্যাঁ ডার্লিং, এটা একটা রিয়েল মিস্ট্রি। তো শোনো, তোমাদের সেই আর্টিস্ট ভদ্রলোক, কি নাম যেন? হ্যাঁ, সুমিত গুপ্ত। তার ঠিকানাটা চাই। জাস্ট আধ মিনিট লিখে নিচ্ছি, বলো। কর্নেল একটা কাগজে নাম ঠিকানা লিখে নিয়ে ফোন রেখে দিলেন। জিজ্ঞেস করলাম, পুলিশের আর্টিস্ট, ব্যাপারটা কি? ছি ছি, এটা তোমার জানা উচিত ছিল জয়ন্ত। কি মুশকিল, জানি প্রত্যক্ষদর্শীদের মুখে বর্ণনা শুনে ক্রিমিনালদের ছবি আঁকা হয়, কিন্তু আপনি পুলিশের আর্টিস্টকে কি কাজে লাগাবেন? কর্নেল একটা খাম থেকে অনামিকা সেনের সেই ধূসর বিবর্ণ ছবিটা বের করে বললেন, সুমিত বাবুর সাহায্যে ছবিটা পুনরুদ্ধার করতে চাই। ভদ্রলোক শুধু পোর্ট্রেট আঁকিয়ে নন, একজন দক্ষ ফটোগ্রাফারও। তাছাড়া ওর অ্যানাটমি জ্ঞান অসাধারণ। 1 মিনিট, ওর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নি। আবার টেলিফোন করে কর্নেল সুমিত বাবুর সঙ্গে কথা বললেন। তারপর উঠে দাঁড়ালেন।
চলো ডার্লিং, বেরিয়ে পড়া যাক। ফিরে এসে তুমি এখানেই লাঞ্চ খাবে। ষষ্ঠী। হাঁক ছেড়ে উনি পোশাক বদলাতে ভেতরে গেলেন। অনামিকা সেনের অস্পষ্ট এবং রংছুট সাদা কালো ছবিটার দিকে তাকিয়ে তাকে খুঁজছিলাম। 25 বছর আগে সে নিখোঁজ হয়েছে। এই ছবিটা সেই সময়কার বলে মনে হয় না। একটি কিশোরী মুখের আদল আঁচ করা যাচ্ছে। তা যদি হয় তাহলে এখন তাকে দেখলে কি করে চেনা সম্ভব হবে? আবার অনামিকা সেন যদি সত্যি খুন হয়ে থাকে তাহলে বা এই ছবি কোন কাজে লাগবে? কর্নেলের মাথায় একটা লোক উদ্ভট একটা বাতিক ঢুকিয়ে দিয়ে গেল। এখন এই নিয়ে কিছুদিন ছুটোছুটি করে বেড়াবেন। আমাকেও ছাড়বেন বলে মনে হচ্ছে না। অতএব সুমিতবাবুর বাড়ি থেকে ফিরে লাঞ্চটা খেয়েই কাট করব। আপাতত কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবো বরং। কিন্তু কর্নেল এসে খামগুলো গোছাতে গোছাতে বললেন, লাঞ্চের পর একটু জিরিয়ে নিয়ে আমরা আর এক জায়গায় যাবো জয়ন্ত। তুমি আজ ক্যাজুয়াল লিভ নিচ্ছ, তার মানে অফিসে যাচ্ছ না? ফোঁস করে একটা শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালাম। কর্নেল নীলাদ্রি সরকার। চিত্রকর সুমিত গুপ্ত ছবিটা অনেকক্ষণ ধরে পরীক্ষা করে দেখার পর বললেন, ক্রিমিনাল? বললাম, না। তাহলে লুনাটিক? তাও না। সুমিত আবার আতশ কাচ দিয়ে ছবিটা দেখতে দেখতে বললেন, কিন্তু মেয়েটির মুখে আমি অস্বাভাবিকতার কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি বলতে পারেন পুলিশের অর্ডারই ছবি আঁকতে আঁকতে আমার কোনো মানসিক বৈকল্য ঘটে গেছে কিনা। চিত্রকর সকৌতুকে হাসলেন। জানেন, লোকেরা আজকাল আমার কাছে পোর্ট্রেট আঁকাতে আসে না। আমি নাকি নিরীহ সজ্জন মানুষের মুখেও ক্রিমিনালের আদল এনে ফেলি। গত মাসে এক কোটিপতি ব্যবসায়ীর ছেলে তার মরা বাপের ফটো দেখে অয়েল কালার পোর্ট্রেট আঁকতে ফরমাশ করে গেল। 20,000 টাকা দাবি করলাম, তাতেই রাজি। তারপর ব্যাটার ছেলে ছবি নিতে এসে চোটে আগুন। বলে, আমার বাবার ছবি না চম্বলের ডাকাতের ছবি এঁকেছেন মশাই? ছবি নিল না। এই দেখুন ছবিটা। আসলে প্রতিকৃতির মধ্যে ব্যক্তির নিজস্ব রূপ কেউ দেখতে চায় না, সবাই চায় সুন্দর চেহারা। ফটোর বেলাতেও একই ব্যাপার, ফটোর চেহারা দেখতে সুন্দর হওয়া চাই। আমার নীতি হলো, যা ঠিক তাকে ঠিক তাই করতে হবে। কারণ প্রতিটি ব্যক্তির মধ্যে তার শারীরিক রূপের একটা করে নিজস্ব স্বাতন্ত্র্য বলুন বা আইডেন্টিটি বলুন থাকতে বাধ্য। দেরি হয়ে যাচ্ছে দেখে বললাম, খাঁটি কথা বলেছেন সুমিতবাবু। এই ছবিটা ঠিক যা ছিল তাই আমি চাইছি। চেষ্টা করব। জায়গায় জায়গায় অ্যানাটমি লাইন নিশ্চিহ্ন হয়ে গেছে, তবে আউটলাইনটা অনুমান করা যাচ্ছে। এক্ষেত্রে ভালো রকমের সাহায্য পাবো একটা অক্ষত চোখ থেকে। আর হ্যাঁ, ঠোঁট দুটোর আদল স্পষ্ট। কপালের ডান দিক ভুরু, ডান কান। সুমিতবাবু আমার দিকে ঘুরলেন। আপনি বললেন বছর 25 আগে নিখোঁজ হয়েছে? হ্যাঁ, কিন্তু এও বলেছি ছবিটা তারও আগে তোলা। কত বছর আগে? বলেই সুমিতবাবু মাথা নাড়লেন। না, আমার ওসব জানার প্রয়োজন নেই। আপনি আমাকে ইতিমধ্যেই একটু অসুবিধায় ফেলে দিয়েছেন। অবাক হয়ে বললাম, কেন বলুন তো? এ ধরনের ছবি পুনরুদ্ধারের কোনো আগাম ইনফরমেশন ক্ষতিকর। আমি নিজের অজ্ঞাতসারে কিছু ইমোশনাল অনুভূতিতে বায়াসড হয়ে যেতে পারি। থাক, আর কিছু বলবেন না, বললেও আমি শুনবো না। সুমিতবাবু উঠে গেলেন একটা টেবিলের কাছে। অগোছালো স্টুডিওর এক কোণায় টেবিলটা জঞ্জালের মতো দেখাচ্ছে। ছবিটা ড্রয়ারে ঢুকিয়ে বললেন, পুলিশকেও আমি ঠিক এই কথা বলি, ওরা বিরক্ত হন। লোকটা কি করেছে আমার জানার দরকার নেই। আমার দরকার তার চেহারার মোটামুটি একটা বর্ণনা, অবজেক্টিভ প্রেসক্রিপশন অনলি। কথাগুলো চুক্তিপূর্ণ। বেশ কয়েকবার এই চিত্রকরের সঙ্গে আমার আলাপ হয়েছে, কিন্তু তখনও ওর বাড়িতে আসেনি, আসার দরকার হয়নি।
তবে আজ এসে বুঝতে পারলাম উনি এক অনন্য সাধারণ প্রতিভাবান মানুষ। অনেক বিষয় খুব তলিয়ে চিন্তা ভাবনা করেন। জয়ন্ত বারবার আমার দিকে কেমন চোখে তাকাচ্ছিল। বুঝতে পারছিলাম সে সুমিতবাবুর কথাবার্তা হাবভাবে খুব মজা পেয়েছে। এবার দেখলাম তার ঠোঁটের কোণায় বাঁকা হাসি। কিছু বলার জন্য সে ঠোঁট ফাঁক করা মাত্র তার দিকে চোখ কটমটিয়ে তাকালাম। অমনি সে গম্ভীর হয়ে সেই ব্যবসায়ীর বাতিল ছবিটা দেখতে মন দিল। ছবিটা সত্যিই চম্বলের ডাকাতের বলে মনে হবে। সুমিতবাবুর বয়স প্রায় 60-এর কাছাকাছি। রোগা বেটে মানুষ, লম্বা নাক, দাড়িগো পরিষ্কার করে কামানো, মাথায় লম্বা মেয়েলি চুল, চুলে কলপ মাখেন বলে মনে হলো। অবশ্য কারো কারো চুল 60 পেরিয়েও পাকে না। ওর পরনে বেজায় ঢোলা চকরা বকরা লম্বাটে কুর্তা আর চোঙা জিন্স। দু হাতে প্রচুর রং মেখে আছে। আমার ভয় হচ্ছিল ছবিটাতে রং মেখে না যায়, কিন্তু সে ব্যাপারে উনি সচেতন দেখে আশ্বস্ত হয়েছিলাম। ছবিটা রেখে হঠাৎ উনি ইজেলের দিকে এগিয়ে গেলেন। ইজেলে আটা ক্যানভাসে কয়েকটা এলোমেলো রঙিন রেখা দেখে কিছু অনুমান করা কঠিন। বিমূর্ত চিত্রকলারও চর্চা করেন কি সুমিত গুপ্ত? ঘসঘস করে সরু ব্রাশে একদলা লাল রং বুলিয়ে একটু পিছিয়ে এলেন। তারপর ব্রাশটা রেখে আমাদের কাছে ফিরে এলেন। কবে চাই বলুন? বললাম, যত শিগগির পারেন। আগামী পরশু বিকেলে আসুন। তবে বলে রাখা দরকার, এক্ষেত্রে ওয়াটার কালারই ভালো হবে, কারণ আপনি নিশ্চয়ই এ ছবি ঘর সাজানোর জন্য রাখবেন। ধরুন 8x12 ইঞ্চি যথেষ্ট নাকি? না, ওই যথেষ্ট, কিন্তু কত দিতে হবে বলুন? সুমিতবাবু নড়ে বসলেন। আপনার মাথা খারাপ? আপনার মতো বিশ্বখ্যাত মানুষের কাছে টাকা নেব? হেসে ফেললাম। আমাকে বিশ্বখ্যাত করে ফেললেন সুমিতবাবু? নিশ্চয়ই। লাহিড়ী সাহেবের কাছে শুনেছি আপনি ফরেন ম্যাগাজিনে আর্টিকেল লেখেন, বড় বড় ইন্টারন্যাশনাল সেমিনারে আপনার ডাক পড়ে। তাছাড়া কত সাংঘাতিক ক্রাইম আপনি ফাঁস করেছেন। বাপ্পা, কর্নেল নীলাদ্রি সরকারকে একটা ছবি এঁকে দিয়ে আমি টাকা নেব? আমার 14 পুরুষ ধন্য হয়ে যাবে। এই যে আপনি আমার স্টুডিওতে পায়ের ধুলো দিয়েছেন। প্লিজ সুমিতবাবু। সুমিত গুপ্ত হাসলেন। পরশু পেয়ে যাবেন, বাড়িতে বসেই পেয়ে যাবেন। আপনাকে কষ্ট করে আর আসতে হবে না, আমি নিজে গিয়ে দিয়ে আসব। ঘড়ি দেখে বললাম, তাহলে উঠি, আপনার খাবার সময় হয়ে গেছে মনে হচ্ছে। একটু রসিকতা না করে পারলাম না। আমার যদি ভুল না হয়ে থাকে, ওই দরজার পর্দার নিচে সম্ভবত মিসেস গুপ্তের পা দেখছি। সুমিতবাবু চোখ বড় করে বললেন, এই হলো গিয়ে রহস্যভেদীর চোখ। তবে স্যার, একটু ভুল হয়েছে। আমি আপনার মতোই ব্যাচেলার। যার পা দেখছেন সে আমার বোন জয়িতা। সরি সুমিতবাবু। সুমিতবাবু গলা চড়িয়ে ডাকলেন, জয়ী, একবার এসো, একজন ফেমাস ব্যক্তির সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। যে কাজের ছেলেটি কফি দিয়ে গিয়েছিল সে পর্দা তুলে বলল, দিদি বাথরুমে। আচ্ছা, ঠিক আছে। সুমিতবাবু উঠে গিয়ে আবার ইজেলের ক্যানভাসে একদলা রং বুলিয়ে দিলেন। এবার একটা মুখের আভাস টের পেলাম। উঠে দাঁড়িয়ে বললাম, তাহলে চলি সুমিতবাবু। জয়ন্ত উঠে দাঁড়িয়েছিল। ইজেলের ছবিটার দিকে তার দৃষ্টি। আচ্ছা সুমিতবাবু, যে ছবিটা আঁকছেন সেটা কি কোনো ক্রিমিনাল কিংবা লুনাটিকের? বলে সে আমার দিকে ঘুরে বাঁকা হাসল। বুঝলাম অনামিকা সম্পর্কে জয়ন্তের ইতিমধ্যে একটা সেন্টিমেন্ট করে উঠেছে। যৌবনের ধর্ম। সুমিতবাবু অনামিকা সম্পর্কে ক্রিমিনাল বা লুনাটিক বলায় সে চটে গেছে সম্ভবত। সুমিতবাবু ঘুরে দাঁড়িয়ে বা তর্জনী ঠোঁটে লম্বালম্বি রেখে এবং চোখে হেসে চাপা স্বরে বললেন, চুপ চুপ, জয়িতার কানে গেলে কেলেঙ্কারি হবে।
ওটা ওর গুরুদেবের পোর্ট্রেট। চিত্রকর সামনের দেয়ালে পিন দিয়ে আঁটা একটা ছোট্ট সাদা কালো ফটো দেখালেন। দেখতে পাচ্ছেন তো? গুরুদেব এই ক্যানভাসে এসে বিশাল হবেন, উইথ অল হিজ গ্রেটনেস অ্যান্ড গডলি গ্র্যান্ডার। জয়ন্তকে অনেক সময় বাঘ মানাতে পারি না। সে বলল, উনি কাঁঠালিয়া ঘাটের সেই অবধূত নন তো? সুমিত গুপ্ত আগের মতো চাপা স্বরে এবং চোখে হেসে বললেন, কাগজের লোক আপনি, ঠিকই ধরেছেন। আর বলবেন না মশাই, আজকাল এই এক হুজুগ উঠেছে, লোকে মিরাকেলের ভক্ত। আসলে অনিশ্চয়তা, কালচারাল শক, কিছু কিছু ক্ষেত্রে দুঃখ শোক ঘটিত চিত্তবিকার। চলুন নিচে অবধি এগিয়ে দিয়ে আপনাদের। সিঁড়িতে নামতে নামতে সুমিতবাবু বললেন, মাস 6 আগে আমার ভগ্নিপতি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তারপর মেয়েদের চা হয়। আসলে জয়িতা বরাবর একটু কনজারভেটিভ প্রকৃতির। আমার মায়ের স্বভাবটি পুরোপুরি পেয়েছে। বাবা কিন্তু একেবারে উল্টো ছিলেন, আমার মতো খোলা মনের মানুষ, সংস্কার মুক্ত, যুক্তিবাদী। যাই হোক কর্নেল সাহেব, আগামী পরশু বিকেলে আপনি ছবি পেয়ে যাচ্ছেন। গাড়ি স্টার্ট দিয়ে জয়ন্ত বলল, আমরা আজ সকাল থেকে মিরাকেলের পাল্লায় পড়েছি কর্নেল। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। সর্বনাশ ডার্লিং, আটকে ওঠার ভঙ্গি করে বললাম। এই অবস্থায় তোমার গাড়ি চালানো উচিত হবে না, বরং আমি ড্রাইভ করি। জয়ন্ত হাসল। না না, কথাটা সে অর্থে বলিনি। ব্যাপারটা আপনি ভেবে দেখুন, আজ কাগজে যে গডম্যানের চ্যালেঞ্জ বেরোলো, ঘটনাচক্রে এতক্ষণে তার দর্শনও পাওয়া গেল। এদিকে আপনার ক্লায়েন্ট ভি রায়ের গলায় একটা লকেটে কোনো গডম্যানের ছবি ছিল। তিনিও সম্ভবত একই গডম্যান। গাড়ি বড় রাস্তায় পৌঁছলে বললাম, তুমি ঠিকই ধরেছ জয়ন্ত। মিস্টার রায়ের গলার লকেটের ছবিটা ছোট হলেও আমার দৃষ্টি এড়ায়নি। ফুট 3 দূরত্ব থেকে দেখা যায় 1 বর্গ ইঞ্চি লকেটের রঙিন ছবি। এ বুড়ো বয়সেও আমার দৃষ্টিশক্তি কেমন তা তুমি বিলক্ষণ জানো। কিন্তু আপনি নিজেই আক্ষেপ করেন আপনার ভীমরতি ধরেছে, 72-এ ধরেছে। হ্যাঁ, কি করি? তো তোমার বক্তব্যটা কি? সুমিতবাবু স্টুডিওতে ওই ছবিটা আপনার চোখ এড়িয়ে গেল কি করে? নেহাত আমি কথাটা না তুললে। ওর কথার ওপর বললাম, চোখ এড়িয়ে যায়নি। একজন চিত্রকরের ডেরায় নানা রকম মানুষ, এমনকি দেবদেবী তো বটেই, কিন্তু অদ্ভুত সব রকম বস্তু বা প্রাণীর ছবি থাকা স্বাভাবিক। ভূত পেতনি, যক্ষ রক্ষ, পিশাচ ডাকিনীদেরও দেখা পাওয়া যাবে। কাজেই কাঁঠালিয়াতলার অবধূতজির ছবি নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে আমার। তার মানে তুমি সত্যি মিরাকেলে বিশ্বাস করছো? জয়ন্ত একটু ক্ষুব্ধ হলো। কি আশ্চর্য, আমার কথাটা আপনি বুঝতে পারছেন না। হাসতে হাসতে বললাম, এতে কোনো অস্বাভাবিকতা নেই ডার্লিং। এক এক সময় একজন গডম্যান খুব হিড়িক ফেলে দেন। তখন অনেকের বাড়িতে তুমি তার ছবি দেখবে, অনেকের লকেটে বা আংটিতেও তার ছবি থাকবে। সম্প্রতি কাঁঠালিয়া ঘাটের শ্রী শ্রী ভূতানন্দ অবধূত মিরাকেল দেখিয়ে হোক বা যেভাবে হোক একটা বড় রকমের হিড়িক ফেলতে পেরেছেন। কাজেই এখন অনেকের কাছেই তার ছবি দেখতে পাওয়া স্বাভাবিক। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর জয়ন্ত বলল, সুমিতবাবু অনামিকার ছবিতে কেন একজন ক্রিমিনাল কিংবা লুনাটিককে দেখতে পেলেন? আমার কাছে এটা খুব খারাপ লেগেছে। ডার্লিং, তুমি রোমান্টিক। কি মুশকিল, আমি আপনার মতামত জানতে চাইছি। মানুষের মুখে কিছু লেখা থাকে না। সুমিতবাবু কিন্তু অনামিকা সেনের ঝাপসা ছবি দেখেই বুঝে গেছেন কি একটা অস্বাভাবিকতা ছিল। থাকতে পারে, হয়তো উনি অ্যানাটমির কোনো গন্ডগোলই বোঝাতে চেয়েছেন। জয়ন্ত জোর দিয়ে বলল, ওর প্রথম ইমপ্রেশন অ্যানাটমি সংক্রান্ত নয়,
চরিত্র সংক্রান্ত। কোনো মন্তব্য করলাম না, চোখ বুজে ঘটনাটা সাজানোর চেষ্টা করছিলাম। 25 বছর আগে অনামিকা সেন নামে একটি মেয়ে বিয়ের আগের দিন নিখোঁজ হয়ে যায়। 25 বছর পরে তার এক প্রাক্তন প্রেমিক তার নিখোঁজ হয়ে যাওয়ার কথা শুনে কাগজে বিজ্ঞাপন দিল। বিজ্ঞাপনের জবাবে এলো হুমকি দেওয়া লাল কালিতে লেখা চিঠি। কিন্তু এর মধ্যে কোথাও যেন একটা তথ্যগত ফাঁক থেকে যাচ্ছে। কি সেটা? মিস্টার রায় অনামিকার নিখোঁজ হয়ে যাওয়ার কথা শুনে কেন এতকাল পরে অমন ব্যস্ত হয়ে উঠলেন এবং কাগজে কাগজে বিজ্ঞাপন দিয়ে বসলেন? অনামিকা তার সঙ্গেই পালিয়েছে বলে রটেছিল কি? অনামিকা যে তার সঙ্গে পালায়নি সেটা প্রমাণ করতেই কি এই তৎপরতা? কিন্তু কেন? 25 বছর কম সময় নয়। তাছাড়া অনামিকার মা বেঁচে নেই, তাহলে কার কাছে জবাবদিহির প্রয়োজন হলো? এও গুরুত্বপূর্ণ। সমীর রুদ্র তাকে চিনতে পারা সত্ত্বেও কেন এড়িয়ে গেলেন বৈশম্পায়ন রায়? সমীরবাবুকে বলতে পারতেন গুজবটা মিথ্যা। মিস্টার রায়ের দুটি আচরণের ব্যাখ্যা দরকার। 1, কেন কাগজে বিজ্ঞাপন দিলেন? 2, কেন সমীর রুদ্রকে এড়িয়ে গেলেন? প্রথম প্রশ্নের উত্তর যদি হয় নিছক কৌতূহল এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি হয় অপছন্দ লোককে এড়িয়ে যাওয়া, তাহলে রহস্যের কেন্দ্র গিয়ে পড়ে লাল কালিতে লেখা হুমকিতে। এদিকে মিস্টার রায় সন্দেহ করছেন কেউ অনামিকাকে খুন করতেও পারে, তাই সে চাইছে না কেউ অনামিকা সম্পর্কে তদন্ত করুক। এক্ষেত্রে একটা সিদ্ধান্ত সহজেই করা চলে। অনামিকা তাহলে এমন সময়ের মধ্যে খুন হয়েছে যাতে এখনও খুনির বিরুদ্ধে মামলা করা চলে। কিন্তু যদি অনামিকা বেঁচে থাকে, আবার লাল চিঠির হুমকিতে ফিরে আসতে হচ্ছে। কেন এই হুমকি? মিস্টার রায় বলছেন অনামিকার প্রতি তার নিছক সাময়িক আসক্তি ছিল, কাজেই এই পরিণত বয়সে তিনি অনামিকার জন্য ঝাঁপিয়ে পড়ার মানুষ নন। তা নন, তাহলে কাগজে বিজ্ঞাপন দিলেন কেন? নিছক কৌতূহল নাকি কিছু গোপন করছেন? মোট কথা একটা তথ্যগত গণ্ডগোল থেকেই যাচ্ছে। কর্নেল, চোখ খুলে দেখলাম পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে বললাম, তুমি সুমিতবাবুর ফার্স্ট ইমপ্রেশনের কথা বলছিলে জয়ন্ত। আই এগ্রি। অনামিকার মধ্যে সত্যি একটা অস্বাভাবিকতা ছিল, সেটা খুঁজে বের করতে পারলেই এই রহস্যের সমাধান সম্ভব। জয়ন্ত গাড়ি লনের পার্কিং জোনে রেখে এলো। তারপর বাড়িতে পা রেখে পড়ল, খিদের মুখে এখন রহস্য টহস্য ফালতু হয়ে গেছে বস। কবিতায় আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। অনামিকা সেন যেন ঝলসানো রুটি। জয়ন্ত হেসে বলল, সত্যি আপনি এ বয়সেও এত রস ধারণ করে আছেন, ভাবা যায় না। ডার্লিং, অবধূজির মিরাকেলের মতো আজ আরও একটা মিরাকেল তোমার চোখ এড়িয়ে গেছে। কি বলুন তো? আমি ব্যাচেলার, মিস্টার রায় ব্যাচেলার, সুমিত বাবু ব্যাচেলার। আমাকে হাফ ব্যাচেলার বলতে পারেন, তবে ফুল ব্যাচেলারের রহস্পর্শ সত্যি একটি মিরাকেল। এখন দেখা যাক কি ঘটে। ডোরবেলের সুইচ টেপার সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। ষষ্ঠী বলল, নাহিরি সাহেব 3 বার ফোন করেছিলেন, বললেন বাবা মশাই ফিরলেই ফোন করতে বলবে, শিগগির ওকে ফোন করুন। চোখ কটমটিয়ে বললাম, ফোন করছি, তুই খাবার রেডি কর। ষষ্ঠীকে আজ অবধি কিছুতেই ফোন বলানো গেল না, নাকি ও ইচ্ছে করেই ফোন বলে। আমার এই প্রিয় মধ্যবয়সী পরিচারকটি এত বছরেও শহুরে হয়ে উঠতে পারল না। ল এবং নয়ের সবসময় গন্ডগোল করে। টেলিফোনে অরিজিৎকে তখনই পেলাম। বললাম, এনিথিং রং ডার্লিং? হাই ওল্ড বস, সুমিত বাবুর লাইন কি ডেড?
জানি না কেন। আপনার সঙ্গে কথা বলার জন্য বহুক্ষণ চেষ্টা করেও লাইন পেলাম না। এদিকে এক সাংঘাতিক ব্যাপার। বৈশাম্পায়ন রায়? না, সমীর রুদ্র ইজ ডেড। বৈশাম্পায়নের কাছে তার নাম শুনে থাকবেন। মাই গড, ডেড মানে মার্ডার? না, সুইসাইড বলেই মনে হয়েছে। ডান কানের ওপর কপালের ডান দিকে রিভলভারের নল ঠেকিয়ে ট্রিগার টেনেছেন। রিভলভারটা .22 ক্যালিবারের পাশেই পড়েছিল। কোনো সুইসাইডাল নোট পাওয়া গেছে? না, তবে একটা হুইস্কির বোতল আর গ্লাস পাওয়া গেছে। বোতল অর্ধেকের বেশি খালি। মনে হচ্ছে মাতাল অবস্থায় হঠাৎই ঝোঁকের বশে সুইসাইড করেছেন। ওর অফিসের কলিগরা বলছেন কিছুদিন থেকে হতাশায় ভুগছিলেন। ওর বিরুদ্ধে কোম্পানির একটা অ্যালিগেশন ছিল, তদন্ত চলছিল। কাজী কিন্তু কোথায় সুইসাইড করেছেন ভদ্রলোক? শেক্সপিয়ার সরণিতে ওর এক বন্ধুর ফ্ল্যাটে। তিনি নাকি ওয়াশিংটনে থাকেন। ফ্ল্যাটটা দেখাশোনার জন্য সমীরবাবুকে চাবি দিয়ে গেছেন। গত রাত্রে ওখানেই ছিলেন উনি। দরজায় ইন্টারলকিং সিস্টেম আছে, বাইরে থেকে খোলা যায় না। সকাল 8টায় নিচের একটা রেস্তোরাঁ থেকে ব্রেকফাস্ট নিয়ে যায় একজন, রাত্রেই বলা ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ আ রেগুলার অ্যারেঞ্জমেন্ট। যাই হোক, সে সাড়া না পেয়ে ফিরে আসে। নাও ইটস আ পয়েন্ট, সে ভেতরে ট্যাপ থেকে জল পড়া শব্দ শুনেছিল। মেক ইট ব্রিফ অরিজিৎ, আমি ক্ষুধার্ত। ওকে বস, বরং আমি যাচ্ছি। এসো, শুধু বলো হাউ দ্য বডি ওয়াজ ডিসকভার্ড। সমীরবাবুর মা একটা জরুরি দরকারে ওর অফিসে ফোন করেন। তখন প্রায় 11:30। উনি অফিস যাননি শুনে ভদ্রমহিলা এই ফ্ল্যাটে চলে আসেন। উনিও জল পড়ার শব্দ শোনেন। তারপর দ্যাটস এনাফ, তুমি চলে এসো, ছাড়ছি। ফোন রেখে দেখলাম জয়ন্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। চমকানো গলায় বলল, মিস্টার রায় সুইসাইড করেছেন? না, ও সে বন্ধু সমীর রুদ্র। ওর হাত ধরে টানলাম। ক্ষুধার রাজ্যে এখন পৃথিবী অন্যরকম হয়ে গেছে। 2টো বাজে, তুমি কি স্নান করবে? কি দরকার, আমি সপ্তাহে 1 দিন স্নান করি। আর শোনো ডার্লিং, খাওয়ার টেবিলে বসে খাদ্য ছাড়া অন্য কোনো আলোচনা চলবে না। 3টে অরিজিৎ এলো। জয়ন্তকে দেখে বলল, জয়ন্তবাবু যে, গন্ধ পেয়েই ছুটে এসেছেন। তবে এই স্টোরিতে রোমহর্ষক বা রুদ্ধশ্বাস কিছু নেই। সো মাচ আই ক্যান টেল ইউ। বললাম, জয়ন্তকে আজ সকাল থেকে আমি আটকে রেখেছি। অরিজিৎ হাসতে লাগলো। তাহলে আপনার স্নেহবন্ধনে পড়ে ভদ্রলোকের খুব দুর্ভোগ হচ্ছে। ঠিক আছে, দেখুন অন্তত বৈশাম্পায়নের ব্যাপারটা থেকে একটা জমকালো স্টোরি ওকে দিতে পারেন নাকি। জয়ন্ত বলল, মিস্টার লাহিড়ী, আমার ধারণা দ্য স্টোরি অলরেডি ইজ দেয়ার। এখন শুধু একটুখানি লিঙ্ক আপ দরকার বিটুইন এ অ্যান্ড বি। সর্বনাশ! অরিজিৎ চোখ বড় করে পড়ল। প্রবাদ আছে আমরা পুলিশরা নাকি ছাইয়েরও দড়ি তৈরি করতে পারি। সাংবাদিকরা দেখছি আরও এক কাঠি সরেস, গন্ধ দিয়েও দড়ি তৈরি করতে পারেন। আপনি সম্ভবত বৈশাম্পায়নের সঙ্গে সমীর রুদ্রকে লিঙ্ক আপ করার কথা ভাবছেন। কর্নেল, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইট? চোখ বুজে চুরুট টানছিলাম। বললাম, একটা লিঙ্ক তো আছেই। 25 বছর পরে মিস্টার রায় একটা বারে তার এক সময়ের বন্ধু মিস্টার রুদ্র দেখা পান। মিস্টার রুদ্র ওকে চিনতে পারেন। অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাপেন্ড। অনামিকা সেনের এপিসোড এসে যায় সম্ভবত। মিস্টার রায় তার বন্ধুকে এড়িয়ে চলে আসেন। তারপর বিজ্ঞাপন, হুমকি দেওয়া লাল চিঠি, তারপর মিস্টার রুদ্র সুইসাইড। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মিস্টার রায় বলছিলেন অনামিকা রহস্যের ব্যাপারে মিস্টার রুদ্রকে ওর খুব দরকার হয়ে উঠেছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে তাকে যোগাযোগ করতে বলবেন। অরিজিৎ বলল, বাসুকে আমি ওর অফিসে কন্ট্যাক্ট করেছিলাম। ও যখন ঘটনাস্থলে পৌঁছলো তখন বডি মর্গে পাঠানো হয়ে গেছে।
বাসু সমীরবাবুর মাকে নিয়ে কসবায় পৌঁছে দিতে গেছে। বললাম, ওর রিয়াকশন কি? ভীষণ আপসেট। মিস্টার রুদ্র স্ত্রীর সঙ্গে বছর আগে ডিভোর্স হয়ে গেছে। ভদ্রমহিলা আবার বিয়ে করেছেন, এখন মাদ্রাজে থাকেন। সমীরবাবুর হ্যাপি লাইফ ছিল না। একটু চুপ করে থাকার পর বললাম, পাশের ফ্ল্যাটের কেউ গুলির শব্দ শোনেননি? শুনে থাকতে পারে, বলছে না। অরিজিৎ সিগারেটের প্যাকেট বের করে জয়ন্তকে দিল, নিজে একটা ধরালো, তারপর বলল, পার্ক স্ট্রিট থানা থেকে লালবাজারে ওসি হোমিসাইডকে ঘটনাটা জানানো হয়েছিল, কারণ প্রথমে ওটা মার্ডার মনে হয়েছিল। যাই হোক, ওই সময় আমি সিপির ঘরে কনফারেন্সে ছিলাম। খবরটা দৈবাত পেয়েছিলাম, তবে সমীর রুদ্র নামটা শুনেই আমি ইন্টারেস্টেড হয়েছিলাম। বাসুকে ফোন করে আমি ঘটনাস্থলে গেলাম। ততক্ষণে বডি সরানো হয়ে গেছে। বডির পজিশন একটা কাগজ দিন, এইকে দেখাচ্ছি। টেবিল থেকে প্যাড দিলাম। অরিজিৎ চমৎকার একটা স্কেচ করলো। দেখার পর বললাম, বডি বাঁ পাশে কাত হয়ে পড়েছিল। ইনভেস্টিগেটিং অফিসারের বর্ণনা, শোবার ঘরের মেঝে কার্পেটের ওপর বাঁ পাশে কাত হয়ে। বাঁ পাশে? অরিজিৎ তাকালো। এনিথিং রং? না, রিভলভারটা দেখছি ডান হাতের বুড়ো আঙুলের কাছে। ফটো তোলা হয়েছে, এক কপি প্রিন্ট পেয়ে যাবেন, ইফ ইউ আর ইন্টারেস্টেড। হ্যাঁ, তো রিভলভারটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে? অবশ্যই, আঙুলের ছাপ কালকের মধ্যে পাওয়া যাবে। গুলিটা ওই রিভলভারের কিনা সেটাও দেখা দরকার। 6টা গুলির মধ্যে 5টা আছে। জল পড়ার ব্যাপারটা কি? ডাইনিংয়ের বেসিন খোলা ছিল। হুইস্কির বোতল আর গ্লাস কোথায় ছিল? সরি, এঁকে দেখাচ্ছি। থাক, মুখে বলো, পরে ফটোতে দেখে নেব। শোবার ঘরেরই একটা গোল নিচু টেবিলে। টেবিলের 3 দিকে 3টে কুশন, বডি থেকে জাস্ট 1.5-2 মিটার দূরে। অ্যাস্ট্রে ছিল টেবিলে? অরিজিৎ হাসল। অবশ্যই ছিল, এবং একটা চারমিনারের প্যাকেটও ছিল। একটা লাইটার ছিল। প্যাকেটে একটা মাত্র সিগারেট ছিল। অ্যাস্ট্রেতে অন্য ব্র্যান্ডের সিগারেটের চিহ্ন পাওয়া যায়নি। আর কিছু? ঘর থেকে শুধু বডি আর রিভলভার ছাড়া আর কিছু নিয়ে যাওয়া হয়নি? না, আমাদের অফিসাররা অভিজ্ঞ এবং দক্ষ। তারা কনভিন্সড যে এটা সুইসাইড কেস। একটু হেসে বললাম, কিন্তু তুমি কি কনভিন্সড? অরিজিৎ আসতে বলল, না হওয়ার কি আছে। ডার্লিং, তুমি আমাকে 3বার রিং করেছিলে, তারপর তুমি ছুটে এসেছো। তুমি নিজের উৎসাহেই এসেছো। তোমার মধ্যে একটা চাপা উত্তেজনা লক্ষ্য করছি। ওয়াই ইট ইজ অরিজিৎ? তুমি সিগারেটটাও এত শিগগির শেষ করে ফেললে। অরিজিৎ শুকনো হেসে সিগারেটটা অ্যাস্ট্রেতে গুজে দিল। মেবি বাসু আমার পুরনো বন্ধু, এবং ওর এক পুরনো প্রেমিকার ব্যাপারটা আমাকে হল্ট করছে। এমনও হতে পারে জয়ন্তবাবুর মতো আমিও নিজের অজ্ঞাতসারে একটা লিঙ্ক আপ করে ফেলেছি, তবে সেটা বাসুর সঙ্গে নয়, অন্য কিছুর সঙ্গে। কিন্তু সেই অন্য কিছুটা এখনো আমার কাছে স্পষ্ট নয়। দেখো অরিজিৎ, অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। অরিজিৎ একটু চুপ করে থাকার পর বলল, বেসিন থেকে জল পড়ার ব্যাপারটাতে আমার একটা খটকা লেগেছে। একটা সহজ ব্যাখ্যা আমাকে দেওয়া হয়েছে, মাতাল সমীরবাবু বেসিন বন্ধ করেননি। এদিকে ডাক্তারের মতে সমীরবাবুর মৃত্যু হয়েছে রাত 10টা থেকে 12টার মধ্যে, কারণ বডির রাইগার মর্টিস শুরু হয়ে গিয়েছিল। তার মানে প্রায় 12 ঘন্টা ধরে বেসিনে জল পড়া উচিত। জয়ন্ত বলল, পড়তেই পারে। অরিজিৎ বলল, ওই ফ্ল্যাটের ডাইনিং রুমের সংলগ্ন মিসেস কাপারিয়ার ফ্ল্যাট। ভদ্রমহিলা জোর গলায় বলছিলেন ভোর 6টা থেকে 6:30টার মধ্যে কোনো এক সময় উনি জল পড়ার শব্দ শুনতে পান। রাত্রে তেমন কোনো শব্দ তিনি নাকি শোনেননি।
ওর স্বামী বললেন সি ইজ আ মেন্টাল পেশেন্ট। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি গুলির শব্দ শুনেছিলেন নাকি? উনি বললেন, না, দুপুর রাত্রি অবধি নিচের রাস্তায় প্রচণ্ড গাড়ির শব্দ হয়। বিশেষ করে কয়েকটি মোটরসাইকেল আছে ওই বাড়িরই যুবকদের, তারা নাকি ইচ্ছে করেই যখন তখন আওয়াজ দেয়। ফ্ল্যাটটা দোতলায়, কাজী গুলির শব্দ মোটরসাইকেলের ব্যাক ফায়ারের সঙ্গে মিশে যেতেই পারে। কিন্তু মিসেস কাপারিয়ার জল পড়ার শব্দ শোনাটা সন্দেহজনক। হ্যাঁ, মেন্টাল পেশেন্ট উনি। ওর স্বামী রিটায়ার্ড ডক অফিসার। ডাক্তারের প্রেসক্রিপশন দেখালেন আমাকে। ও স্ত্রী ততক্ষণে হিস্টোরিক হয়ে উঠেছেন। এ নিয়ে তখন ব্যাপারটা আর গুরুত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু অরিজিৎ হঠাৎ চুপ করল। বললাম, মেন্টাল পেশেন্ট হলেই যে মিথ্যা বলবেন তার মানে নেই। তবে মেন্টাল পেশেন্টের সমস্যা হলো ওদের কাছে রিয়েল আনরিয়েল একাকার হয়ে যায়। মানসিক দিক থেকে সুস্থদের কাছে যা অবাস্তব, মানসিক রোগীদের কাছে তা বাস্তব। না, সব সময় নয়, অন্তত কোনো কোনো সময়। কাজেই জল পড়ার ব্যাপারটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। জয়ন্ত বলল, মিস্টার রায় কিন্তু এখনো আপনার সঙ্গে যোগাযোগ করছেন না কর্নেল। অরিজিৎ বলল, হি ইজ আপসেট, পরে করবেন নিশ্চয়ই। জয়ন্ত উত্তেজিত হয়ে উঠল। ভুলে যাবেন না, একটা বারে সমীর রুদ্রের সঙ্গে রায় সাহেবের হঠাৎ দেখা হয়ে যাওয়ার পর থেকেই এই ড্রামা শুরু। কর্নেল, বলুন তাই কিনা? বললাম, তুমি ড্রামা বলছো? নিশ্চয়ই ড্রামা। রায় সাহেব সমীরবাবুর সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন মনে হচ্ছিল, কি না বলুন? কাগজে বিজ্ঞাপন দেওয়ার কথাও বলছিলেন, মনে করে দেখুন। সায় দিয়ে বললাম, তোমার কথায় যুক্তি আছে। হুমকি দেওয়া চিঠির পর রায় সাহেবের সমীরবাবুকে দরকার হলো। কেন হলো? এটা একটা পয়েন্ট। অরিজিৎ বলল, আজ সকালে বাসু আমার ঠিকানা জোগাড় করে আমার কোয়ার্টারে গিয়ে দেখা করে। সবটা শোনার পর আমিও ওকে এই প্রশ্নটা করেছিলাম। ও বলল, অনামিকা কিভাবে নিখোঁজ হয়েছিল এবং তারপর কি কি ঘটেছিল ও জানতে চায়। তার সঙ্গে লাল চিঠির হুমকি সম্পর্কেও সমীরবাবুর সঙ্গে বাসুর আলোচনা করার ইচ্ছে ছিল। ওর ধারণা সমীর ওকে সাহায্য করতে পারবে, কোনো ইনফরমেশনও দিতে পারবে। কাজেই এ পয়েন্টটাতে কোনো গণ্ডগোল আমি অন্তত দেখছি না জয়ন্তবাবু। চুরুটটা নিভে গিয়েছিল। ধরাতে যাচ্ছি, ষষ্ঠী কফি আনলো। সে নালবাজারের নাহেরি সাহেবকে স্যালুট ঠুকতে ভুলল না। অনেক ছোটোখাটো ব্যাপার আমাকে অবাক করে। ষষ্ঠী এমন চমৎকার স্যালুট ঠোকা কোথায় শিখল? 4টে বাজে। ওকে বললাম, ছাদে যা শিগগির, দেখবি কয়েকটা টব ঢাকা দেওয়া আছে, খুলে দিয়ায়। ষষ্ঠী চলে গেলে অরিজিৎ বলল, আপনার শূন্যদানের খবর কি? মোটামুটি ভালো। মোটামুটি কেন? নাইজেরিয়ান অক্টোপাস প্ল্যান্টটা এখনো কলকাতার ক্লাইমেটের ধকল সামলাতে পারছে না। অরিজিৎ আর জয়ন্ত খুব হাসতে লাগলো। তারপর কিছুক্ষণ চুপচাপ কফি খাওয়ার পর অরিজিৎ বলল, আমার একটা ব্যক্তিগত অনুরোধ কর্নেল, শেক্সপিয়ার সরণির ওই ফ্ল্যাটটা আপনি গিয়ে একবার দেখুন। বহু কেসে অফিসিয়ালি আপনার সাহায্য পুলিশ নিয়েছে, কিন্তু এটা আনঅফিসিয়ালি, কারণ বাসু আমার পুরনো বন্ধু। আচ্ছা অরিজিৎ, রিভলভারটার কি লাইসেন্স আছে? থাকলে কার নামে আছে? সুইডিশ রিভলভার। সমীর রুদ্রকে কখনো কোনো ফায়ার আর্মসের লাইসেন্স দেওয়া হয়নি, কাজেই ওটা বেআইনি এবং চোরাচালানি জিনিস। ফ্ল্যাটের চাবি পাওয়া গেছে? হ্যাঁ, বালিশের তলায় ছিল। তবে একটা কথা জানিয়ে রাখা দরকার, ফ্ল্যাটের ওনারের শুধু ফার্নিচার ছাড়া কোনো কাগজপত্র নেই। সমীরবাবুরও নেই। তন্ন তন্ন খোঁজা হয়েছে। আগেই বলেছি, সমীরবাবু মাঝে মাঝে গিয়ে থাকতেন। ও বাড়ির লোকেরা ওর সঙ্গে কখনো কোনো লোককে দেখেননি। একা যেতেন এবং একা থাকতেন।
কাজেই কেসটি সুইসাইড। কিন্তু তোমার মনে প্রশ্ন জেগেছে কেন? বেসিনে জল পড়ার ব্যাপারটা আমার মাথায় ঢুকে গেছে। অরিজিৎ হাসল। মাথার ভেতর জলের শব্দ। অরিজিতের কথার ওপর পড়লাম। চলো বেরোনো যাক। জয়ন্ত চৌধুরী। অরিজিৎ লাহিড়ী ফ্ল্যাটটার চাবি নিয়ে গিয়েছিলেন। ভেতরে ঢুকে আলো জ্বেলে দিলেন। প্রথমে বসার ঘর, তারপর কিচেন এবং ডাইনিং, তার লাগোয়া বেডরুম। নেহাত 2 ঘরের ছোট্ট ফ্ল্যাট। কর্নেল ডাইনিংয়ে ঢুকলেন। অরিজিৎ বললেন, আগে বেডরুমটা দেখে নিলে ভালো হতো। কর্নেল হাসলেন। তোমার মাথার ভেতর জল পড়ার শব্দ, কাজেই আগে বেসিনটা দেখে নি। বেসিনটার কাছে গিয়ে তিনি ট্যাপ খুলে দিলেন। খুব জোরে জল পড়তে থাকলো। জলের শব্দটা অদ্ভুত মনে হলো আমার। জল কি কোনো কথা বলছে? কর্নেল যেন সে কথা শুনছিলেন। কাছে গিয়ে বললাম, কি বুঝছেন? জল কি কিছু বলছে? কর্নেল আমার রসিকতা গ্রাহ্য করলেন না। গম্ভীর মুখে বললেন, এই দেয়ালের ওধারে একজন মানসিক রোগী থাকলে শব্দটা তার পক্ষে অসহ্য হতেই পারে, হয়েছেও বটে। অরিজিৎ, তুমি কি বলতে চেয়েছ বুঝতে পারছি। অরিজিৎ একটু অবাক হয়ে বললেন, আমি কিছু বলতে চেয়েছি কিনা আমি এখনো নিজেই জানি না কর্নেল। কর্নেল বললেন, ডার্লিং, তোমাকে বলেছি আমরা নিজেরাই জানি না যে আমরা কি জানি। একটু খুলে বললে বুঝতে পারবো। কর্নেল ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলেন। কেউ চেয়েছিল মিসেস কাপারিয়া উত্তেজিত হয়ে হইচই বাঁধান এবং বেসিন বন্ধ করতে বলুন। তার মানে সে চেয়েছিল সমীর বাবুর ডেড বডির কথা জানাজানি হোক, এবং সে জানে মিসেস কাপারিয়া মানসিক রোগী। অরিজিৎ আসতে বললেন, ঠিক এভাবে কথাটা না ভাবলেও এ ধরনের একটা প্রশ্ন আমার মাথায় ছিল। সম্ভবত কেউ ভোরের দিকে এই ফ্ল্যাটে ঢুকেছিল। বললাম, সে কি করে ঢুকবে চাবি ছাড়া? আমাকে থামিয়ে কর্নেল বললেন, ঠিক বলেছ জয়ন্ত, চাবি যদি সমীর বাবুর কাছেই থাকে, কেউ বাইরে থেকে কি করে ফ্ল্যাটে ঢুকবে? অরিজিৎ, এই ক্ষেত্রে একটা ডুপ্লিকেট চাবি এবং কোনো দ্বিতীয় ব্যক্তির অস্তিত্ব এসে পড়ছে। দ্বিতীয় ব্যক্তি জানে প্রতিবেশিনী মিসেস কাপারিয়া মানসিক রোগী। এবার প্রশ্ন হলো, কে সে? কেনই বা সে ভোর 6টায় এই ফ্ল্যাটে ঢুকতে এলো? কি কাজ ছিল তার? ধরে নিচ্ছি পুলিশের পাল্লায় পড়ার ভয়ে সে নিজে ঘটনাটা জানানোর ঝুঁকি নেয়নি। তাছাড়া তার ফ্ল্যাটে ঢোকা নিয়েও প্রশ্ন উঠত, কিন্তু একটা কাজ তো সে সহজেই করতে পারত। বেরিয়ে এসে দরজায় ধাক্কা দিয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করে সমীর বাবুর আত্মহত্যার ঘটনা জানাজানি হওয়ার ব্যবস্থা করতে পারত। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে সে চুপি চুপি এসে ঢুকেছিল, বেসিন খুলে দিয়ে চুপি চুপি বেরিয়ে গিয়েছিল। কর্নেল বেডরুমে ঢুকলেন। বেডরুমটা বেশ বড়। অরিজিৎ আলো জেলে 3টে জানলাই খুলে দিলেন। জানলায় পুরনো রঙের পর্দা। গোল নিচু টেবিলে হুইস্কির বোতল, একটা গ্লাস, একটা সিগারেটের প্যাকেট আর লাইটার দেখতে পেলাম। কর্নেল হুইস্কির বোতলটা তুলে নিয়ে দেখতে থাকলেন। তারপর বললেন, জনি ওয়াকার কোম্পানি স্কচ, এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপ থেকে সদ্য কেনা হয়েছে। অরিজিৎ দ্রুত বললেন, আমরা লক্ষ্য করেছি। এতে কোনো অস্বাভাবিকতা আছে বলে মনে হয়নি। সম্ভবত সমীরবাবুর কোনো বন্ধু বিদেশ থেকে ফেরার সময় এটা এয়ারপোর্টে কিনেছেন এবং উপহার দিয়েছেন, কিংবা সমীরবাবু কোনো পরিচিত লোকের কাছে কিনে নিতেও পারেন। কর্নেল ঘরের ভেতরটা চোখ বুলিয়ে দেখার পর একটা জানলার কাছে গেলেন। উঁকি মেরে কিছু দেখে সরে এলেন। মেঝের কার্পেটে শুকনো একটু রক্তের ছোপের দিকে অরিজিৎ তার
দৃষ্টি আকর্ষণ করলেন। কর্নেল শুধু বললেন, হুম অরিজিৎ বললেন, বডির পজিশন ফটোতে দেখলে বুঝতে পারবেন, তবে সরে জমিনে দেখানো যাক। এখানটায় বাঁ পাশে কাত হয়ে। কর্নেল হাত তুলে পড়লেন। সে তো বলেছ, কিন্তু অরিজিৎ, আমার মাথার ভেতরেও বেসিনে জল পড়ার শব্দ শুনতে পাচ্ছি। কর্নেলের মুখে কোনো কৌতুকের ছাপ দেখলাম না। অরিজিৎ হাসতে হাসতে বললেন, দ্যাটস দ্য পয়েন্ট। বললাম, সেই দ্বিতীয় ব্যক্তি যদি সমীরবাবুর আত্মহত্যার ঘটনা জানাজানি হওয়ার জন্য বেসিন খুলে দিয়ে থাকে, তার উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। সমীরবাবুর মা আসার পর জানাজানি হয়েছে। এটা কি কোনো পয়েন্ট নয়? অরিজিৎ বললেন, মিসেস কাপাডিয়া কোনো কিছুতে হইচই শুরু করলে তার স্বামী তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেন। এটা আসরিক চিকিৎসা বলতে পারেন জয়ন্তবাবু, কিন্তু এছাড়া ভদ্রলোকের তো আর কিছু করার নেই। কর্নেল আবার হুইস্কির বোতলটার কাছে গেলেন। অরিজিৎ, সমীরবাবু নিশ্চয়ই স্কচ খাননি। কোথাও সোডা ওয়াটারের বোতল দেখলাম না, জলের বোতলও না, ডাইনিং টেবিলেও জলের জগ নেই। বলে তিনি দাড়ি মুঠো করে ধরলেন, আপন মনে বিড় করলেন। র হুইস্কি কেন? অন্তত একটা জলের গ্লাসও থাকা দরকার ছিল। নেই, কেন নেই? অরিজিৎ তার দিকে তাকিয়েছিলেন। বললেন, আমাদের অফিসারদের থিওরি হলো এই গ্লাসে হুইস্কি ঢেলে সমীরবাবু বেসিনে গিয়ে জল মিশিয়েছেন। আমি বললাম, ফ্রিজের ভেতর জলের বোতল ঢুকিয়ে রেখে এসে সুইসাইড করতে পারেন, ফ্রিজ দেখা উচিত ছিল। অরিজিৎ একটু হেসে বললেন, ফ্ল্যাটে কোনো ফ্রিজ নেই। ওনার প্রশান্ত সান্যাল কোনো কারণে ফ্রিজ কেনেননি। অনুমান করা চলে পরে কিনবেন, যখন এসে পাকাপাকি থাকবেন। ফ্ল্যাটের ভেতরটা খুঁটিয়ে লক্ষ্য করুন জয়ন্তবাবু, বহু দরকারি আসবাব কিংবা গেরস্তালির সরঞ্জাম নেই। এতক্ষণে সেটা আমার চোখে পড়ল। কর্নেল হাসতে হাসতে বললেন, জয়ন্তকে আমি বরাবর বলি, দক্ষ রিপোর্টারের থাকা চাই তীক্ষ্ণ দৃষ্টি আর প্রচন্ড কৌতূহল। সাংবাদিকের পেশা নিছক কলমবাজি নয়, আর রিয়েল জার্নালিস্ট ইজ আ রিয়েল অবজারভার। জয়ন্তের ব্যাপারটা যাকে বলে ক্রিয়েটিভ জার্নালিজম, তাই না জয়ন্ত? 10% দুধে 90% জল মেশানো। জল। আমাকে তর্কের সুযোগ না দিয়ে কর্নেল ডাইনিংয়ে ঢুকে গেলেন। আবার বললেন, জল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তবে মরুভূমিতে প্রচন্ড তৃষ্ণায় জলের মরীচিকা দেখা যায়। আমরা জলকে সেভাবেই দেখছি কিনা জানি না। অরিজিৎ, ব্যাপারটা চিন্তা করে দেখো, হুইস্কির 3 ভাগের 1 ভাগ মাত্র পান করা হয়েছে। প্রতিবার হুইস্কি ঢেলে সমীরবাবু বেসিনে এসে জল মিশিয়েছেন। দ্যাটস ইউর অফিসার্স ভার্সন। কিন্তু মদ্যপানে অভ্যস্ত কোনো লোক এই ঝুঁকি পোহাবে কেন? এই দেখো, কিচেনের ভেতর দেওয়াল আলমারিতে জলের জগ, 2টো গ্লাস, আরো দেখো 3টে ছোট বড় দেশি হুইস্কির খালি বোতল আছে। কর্নেল গ্লাস দুটো নামিয়ে পরীক্ষা করলেন। তারপর মদের বোতলগুলো খুঁটিয়ে দেখলেন, বারবার শুঁকলেন। তারপর মাথা নেড়ে সরে এলেন। বললেন, ছিটে ফোটা জলের চিহ্নও নেই। গত রাতে এগুলোতে জল ব্যবহার করা হলে তার চিহ্ন এখনো থাকতো। অক্টোবরে আবহাওয়া শুকনো নয়, গ্রীষ্মকাল হলে বরং কথা ছিল। অরিজিৎ বললেন, তাহলে অফিসার্স ভার্সনই ঠিক? না। কর্নেল মাথা নাড়লেন। বলেছি, মদ্যপানে অভ্যস্ত লোকের পক্ষে এটা অস্বাভাবিক। বিশেষ করে বিদেশি মদ বা বিখ্যাত স্কচের ক্ষেত্রে সমীরবাবুর মতো লোকের প্রায় একটা রিচুয়াল পালন করবেন তাতে সন্দেহ নেই। ঘনিষ্ঠ কাউকে তো ডাকবেনি। কলোনিয়াল হ্যাংওভারের চেয়ার ডার্লিং, জনি ওয়াকার স্কচ বলে কথা। কিন্তু যে সুইসাইড করবে সে
অরিজিৎ, তোমাদের থিওরি মদ্যপানের পর মাতাল অবস্থায় হঠাৎ ঝোঁকের মুখে সমীরবাবু সুইসাইড করে ফেলেছেন? অরিজিৎ আসতে বললেন, দ্যাটস রাইট, কিন্তু আপনার থিওরি কি দাঁড়ালো তাহলে? ওই মদের বোতল আর গ্লাসের সঙ্গে সমীরবাবুর সম্পর্ক নেই। সিগারেট আর লাইটারের সম্পর্ক থাকতে পারে। হোয়াট? আমার ভুল হতেই পারে, তবে দোজ টু থিংস আর পসিবলি প্ল্যান্টেড। সমীরবাবুকে গুলি করে মারার পর। অরিজিৎ দ্রুত বললেন, মার্ডার? আমার তাই মনে হচ্ছে। কর্নেল এতক্ষণে চুরুট ধরালেন। বিশেষ করে বডি বাঁ পাশে কাত হয়ে পড়ার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। নিজের ডান কানের ওপর নিজে গুলি চালালে সমীরবাবুর বডি ডান পাশেই পড়ার চান্স ছিল। অন্য কেউ গুলি করলে তবেই বাঁ পাশে বডি কাত হয়ে পড়তে পারে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলির ধাক্কায় বডি বাঁ পাশেই কাত হয়ে পড়বে। তাছাড়া যে গুলি করছে সে চায় না ভিকটিমের বডি তার উপর পড়ুক। সে রিভলভারের নল মাথায় ঠেকিয়ে গুলি করলে চাপও দেবে। এটা তার সহজাত বোধের প্রক্রিয়া। আমি বললাম, আপনি বলছেন স্কচের বোতল আর গ্লাসটা খুনি সাজিয়ে রেখেছে, কিন্তু পোস্টমর্টমে সমীরবাবুর পেটে যদি মদ পাওয়া যায়? কর্নেল হাসলেন। পাওয়া যেতেই পারে, তবে তার জনি ওয়াকার স্কচ কিনা পরীক্ষার উপায়ে এখনো উদ্ভাবিত হয়নি জয়ন্ত। বিশুদ্ধ অ্যালকোহলের কোনো দেশ বিদেশ নেই। যে কোনো খাদ্য পানীয় পাকস্থলিতে গেলেই জাত খুইয়ে বসে। তুমি মার্কিন কপি খেয়েছো না ধাপার কপি খেয়েছো, পাকস্থলী তার প্রমাণ লোপ করে। বিশেষ করে 12 ঘন্টা পরে তো কপি আর কপি থাকে না। সমীরবাবুর পাকস্থলীর বিলেতি অ্যালকোহল 12 ঘন্টা পরে পেডিগ্রি খোয়াতে বাধ্য। তবে আমার মতে ওর পাকস্থলীতে বিলেতি অ্যালকোহল ঢোকেনি। কর্নেল বসার ঘরের দিকে পা বাড়ালেন। অরিজিৎ বেডরুমের জানলা বন্ধ করতে গেলেন। আমি বললাম, তাহলে বোতল আর গ্লাসে খুনির হাতের ছাপ থেকে গেছে? কর্নেল বললেন, খুনি অত বোকা নয়। তাছাড়া পুলিশ অফিসাররা ও দুটো জিনিস নাড়াচাড়া করেছেন, আমিও করলাম। তবে রিভলভারে সমীরবাবুর আঙুলের ছাপ যাতে পাওয়া যায় তার ব্যবস্থা খুনি করে রেখেছে, শিওর। ফ্ল্যাট থেকে বেরিয়ে দেখি এক প্রৌঢ় ভদ্রলোক দাঁড়িয়ে আছেন পাশের ফ্ল্যাটের দরজায়। অরিজিৎ তাকে চড়া গলায় ইংরেজিতে সম্ভাষণ করলেন। হ্যালো মিস্টার কাপাডিয়া, আপনার মিসেস কেমন আছেন? মিস্টার কাপাডিয়া করুণ হাসলেন। সারাদিন ঘুম পাড়িয়ে রেখেছি। অরিজিৎ কর্নেলকে বললেন, ওকে কিছু জিজ্ঞেস করবেন নাকি? কর্নেল বললেন, উনি কানে কম শোনেন। অরিজিৎ হেসে ফেললেন, তবে চোখে ভালোই দেখেন। কর্নেল মিস্টার কাপাডিয়ার উদ্দেশ্যে গলা চড়িয়ে বললেন, আপনি কি মর্নিং ওয়াক করেন মিস্টার কাপাডিয়া? কাপাডিয়া সাহেব সন্দিগ্ধভাবে অরিজিতের দিকে তাকালেন। অরিজিৎ বললেন, উনি সিবিআই অফিসার। কাপাডিয়া সাহেব একটু হাসলেন। তাহলে যা ভেবেছিলাম তা ঠিক। কর্নেল বললেন, কি ভেবেছিলেন? এই ফ্ল্যাটে সমীরবাবুর আনাগোনা আমার কাছে সন্দেহজনক ঠেকত। কেন? কাপাডিয়া সাহেব একটু ঘাবড়ে গিয়ে বললেন, জানি না, তবে আমার মনে হতো লোকটা ভালো না। কারো সঙ্গে কথা বলতো না, কেমন যেন একটা। কাল ভোরে আপনি কখন মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন? 5টায়। ময়দানে ভিক্টোরিয়ার সামনে কিছুক্ষণ হাঁটা চলা করি, 6:30টায় ফিরি। কাল রাত্রে কখন আপনি শুয়ে পড়েছিলেন? 9:30টায়। আমি রাত জাগা পছন্দ করি না। কাল সন্ধ্যায় বা তারপরে আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না না, কেন? নিছক একটা প্রশ্ন মিস্টার কাপাডিয়া। বলে কর্নেল সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। কাপাডিয়া সাহেব তখনই ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করলেন। ফুটপাতে পৌঁছে বললাম,
দারোয়ানকে কিছু জিজ্ঞেস করা উচিত ছিল কর্নেল। অরিজিৎ বললেন, অফিসাররা ওকে অনেক জেরা করেছেন, বিশেষ কিছু জানা যায়নি। এই বাড়িতে অনেক রাত পর্যন্ত লোকেরা যাতায়াত করে। 4 তলায় 12টা ফ্ল্যাট। দারোয়ানের পক্ষে মনে রাখা সম্ভব নয় কতজন লোক যাতায়াত করছে, তবে সে গেট বন্ধ করে রাত 12টায়, খুলে দেয় ভোর 5টায়। গত রাতে সমীরবাবু একা গিয়েছিলেন কিনা? একা। অরিজিৎ হাসলেন। তবে 250 টাকা মাইনের দারোয়ানের কাছে তত বেশি দারোয়ানি আশা করা ঠিক নয় জয়ন্তবাবু। কর্নেল বললেন, জয়ন্তকে বহুবার বলেছি হালদার মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। গোয়েন্দাগিরি বলতে কি বোঝায় হাড়ে হাড়ে ট্রেনিং পেয়ে যাবে। চটে গিয়ে বললাম, কি আশ্চর্য, আমি গোয়েন্দাগিরি করতে যাব কোন দুঃখে? আপনি জোর করে আটকে রেখেছেন এবং টেনে নিয়ে বেড়াচ্ছেন, তাই থার্ড পার্সন হিসেবে কিছু প্রশ্ন তুলছি মাত্র। ঠিক আছে, মুখ বুজে রইলাম, কোনো সাংঘাতিক পয়েন্ট মাথায় এলেও চেপে যাব। কর্নেল আমার কাঁধে হাত রাখলেন। ডার্লিং, এই বৃদ্ধের ওপর রাগ করার অর্থ হয় না। শোনো, তুমি যেসব প্রশ্ন তুলছো তা কোনো ক্রাইম ডিটেকশনের ক্ষেত্রে অবশ্যই মূল্যবান প্রশ্ন। কাজেই আমি চাই তুমি প্রশ্ন তুলবে, কিন্তু যদি দেখো যে আমি তোমার প্রশ্নে কোনো সাড়া দিচ্ছি না, তাহলে চেনো সেই প্রশ্নের জবাব আমার জানা কিংবা জানা না হলেও একই প্রশ্ন আমার মনেও রয়ে গেছে। অরিজিৎ লাহিড়ী তার জিপের দিকে পা বাড়িয়ে সকৌতুকে বললেন, জয়ন্তবাবু, কর্নেল মাঝে মাঝে আমাকে নিয়েও একই যোগ করে থাকেন। থিঙ্ক ইট, আমি ডিটেকটিভ ডিপার্টের লোক এবং পুলিশ মহলে কিছু সুনাম আছে, অথচ আমাকেও হাস্যস্পদ করে ছাড়েন। পরে বুঝতে পারি হি ইজ কারেক্ট, আমি ভুল করেছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে যখন ফিরলাম তখন 7টা বেজে গেছে। ষষ্ঠী জানালো, একটু আগে রায় সাহেব এসেছিলেন, বলে গেছেন ফোন করব। কর্নেল চোখ কটমটিয়ে হাঁকলেন। কফি। ষষ্ঠী বেজার মুখে চলে গেল। অরিজিৎ বললেন, কফি খেয়েই সোজা বাড়ি ফিরবো, আমার মাথা ভোঁ ভোঁ করছে। কর্নেল ইজি চেয়ারে বসে দাড়িতে হাত বোলাচ্ছিলেন, চোখ বন্ধ। বললেন, তোমার মাথার ভেতর বেসিনটা আশা করি বন্ধ হয়েছে। হয়েছে, তবে তবে তুমি কফি খাওয়ার জন্য আমার ঘরে আসোনি অরিজিৎ। তোমার মনে একটা প্রশ্ন উঠেছে, কেন খুনি চেয়েছিল শিগগির সমীর বাবুর সুইসাইডের ঘটনা জানাজানি হোক, তাই না? আপনি নাকি অন্তর্যামী, অন্তত এই ধরনের একটা প্রবাদ চালু আছে পুলিশ মহলে। আই এগ্রি। আমি না বলে থাকতে পারলাম না। আজ ভোরে যে ওই ফ্ল্যাটে ঢুকেছিল, মানে যাকে দ্বিতীয় ব্যক্তি বলা হচ্ছে, সেই যে খুনি তার প্রমাণ কি? কর্নেল চোখ বন্ধ রেখেই দাড়ি নেড়ে বললেন, রাইট জয়ন্ত, সঙ্গত প্রশ্ন। প্রমাণ আমার হাতে নেই, কিন্তু একটা থিওরি আছে, আর সেই থিওরি ধরে এগোলে একটা ব্যাখ্যা মেলে। ধরা যাক খুনির নাম এক্স। এক্স গত রাতে ওই ফ্ল্যাটে যায়। সে সমীর বাবুর চেনা লোক এবং সে এও জানে পাশের ফ্ল্যাটের মিসেস কাপাডিয়া মানসিক রোগী। ওর স্বামী কানে কম শোনেন, সকাল সকাল শুয়ে পড়েন এবং সকাল সকাল উঠে মর্নিং ওয়াকে যান। এই সমস্ত কিছুই সে জানে। বাড়িটা এল প্যাটার্ন, দোতলা 3 নম্বর ফ্ল্যাট সিঁড়ির অন্য পাশে, 4 এবং 5 পাশাপাশি। 4-এ থাকেন কাপাডিয়ারা, 5-এ গত রাতে সমীর রুদ্র ছিলেন। এক্স সমীর বাবুকে গুলি করে মেরে ফ্ল্যাটে চাবি নিয়ে চলে যায়। কেন চাবি নিয়ে যায় এর জবাব হতে পারে খুনির আত্মহত্যা সাব্যস্ত করার একটা উপায় হঠাৎ তার মাথায় এসেছিল। হ্যাঁ, মদের বোতল আর গ্লাস টেবিলে রাখার কথাই সে ভেবেছিল। গ্লাস কিচেনে পাওয়া যাবে, কিন্তু অত রাতে মদ খুঁজে পাওয়ার সমস্যা আছে। সব দোকান বন্ধ হয়ে গেছে তখন। যদি বা পাওয়া যায়, জোগাড় করে আনতে গেটে তালা পড়ে যাবে। কাজেই
তাকে নিজে স্কচের বোতল নিয়ে ভোরবেলা ওই ফ্ল্যাটে যেতে হয়েছিল। অরিজিৎ বললেন, এবার আমার প্রশ্নটা। এক্স চেয়েছিল ঘটনাটা শিগগির জানাজানি হোক। কেন? এই তো তোমার প্রশ্ন। হ্যাঁ। কসবায় সমীরবাবুর ফ্ল্যাটে তার মা ছাড়া আর কে থাকেন? আর কেউ না। কর্নেল চোখ তুলে সোজা হয়ে বসলেন। এক্স চেয়েছিল সমীরবাবুর মা খবর পেয়েই ছুটে আসবেন এবং সে সেই সূচকে কসবার ফ্ল্যাটে গিয়ে ঢুকতে পারবে। ধরা যাক কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমীরবাবুর কাছে আছে। বললাম, আজ দুপুরেও সেই সুযোগ তার ছিল। সমীরবাবুর মা। আমাকে থামিয়ে কর্নেল বললেন, জনি ওয়াকার স্কচ বলে দিচ্ছে এক্স ওটা এয়ারপোর্টে কিনেছিল বিদেশ থেকে ফেরার সময়। আজ সকালের দিকে তার ফ্লাইট ছিল সম্ভবত। অরিজিৎ, এয়ারপোর্টে তোমরা খোঁজ নাও কোনো বিদেশ যাত্রীর মর্নিং ফ্লাইটের টিকিট বাতিল হয়েছে কিনা। তার মানে যে নামে টিকিট ছিল সেই নামে কোনো লোক প্লেনে চাপেনি এবং ওয়েটিং লিস্টের কাউকে সেই আসনটা দেওয়া হয়েছে কিনা। একটা টাইম লিমিট ঠিক করা যাক। অন্তত বেলা 10টা পর্যন্ত যেসব প্লেন এয়ারপোর্ট ছেড়ে গেছে সেগুলোর ক্ষেত্রেই দেখা যেতে পারে। ষষ্ঠী কফি আনলো। অরিজিৎ টেলিফোন তুলে ডায়াল করার পর চাপা গলায় কার সঙ্গে কথা বললেন। তারপর ফোন রেখে কফির পেয়ালা তুলে নিলেন। চুমুক দিয়ে বললেন, খোঁজ নিতে একটু সময় লাগবে। যাই হোক, সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেব। বললাম, প্লেনের বদলে এক্স যদি ট্রেনে যায় তাহলে কি এ থিওরি টিকবে না? কর্নেল হাসলেন। জনি ওয়াকার ডার্লিং, কাজেই আমার ফার্স্ট প্রেফারেন্স প্লেন, তারপর ট্রেনের কথা ভাবা যাবে। মোটর গাড়িকেই বা বাদ দেবেন কেন? কর্নেল ও অরিজিৎ একই সঙ্গে খুব হাসলেন। গম্ভীর হয়ে ভাবছিলাম, আমার প্রশ্নে কোনো বোকামি তো দেখছে না, তাহলে ওদের হাসির কারণ কি? কর্নেলের চোখে চোখ পড়তে বললেন, মিস্টার এক্স এর মোটর গাড়িতে কোথাও যাওয়ার কথা ভাবছো তুমি? মোল্লার দৌড় মসজিদ এয়ারপোর্ট অব্দি যেতে পারে, আর ট্রেনেই বা কোথায় যাবে সে? মিস্টার এক্স যদি বোকা হয় ট্রেনে ধরো দিল্লি বা বোম্বাই যাওয়ার ঝুঁকি নেবে। আমার ধারণা সে অত বোকা নয়, বরং সে বিকেলে বা সন্ধ্যার একটা ফ্লাইটের চেষ্টা করবে। তাহলে এয়ারপোর্টে খোঁজ নেওয়া উচিত। বিকেল বা সন্ধ্যার ফ্লাইটে সকালের ফ্লাইটে সে যাত্রী গেছে কিনা। অরিজিৎ বললেন, তা গিয়ে থাকলে আমাদের পস্তাতে হবে অবশ্য। কর্নেল বললেন, পস্তানোর আগে জানা দরকার সত্যি তেমন কিছু ঘটেছে কিনা। এক, সকালের দিকে কেউ ফ্লাইট মিস বা ক্যান্সেল করেছে কিনা। দুই, সমীরবাবুর কসবার ফ্ল্যাটে কিছু চুরি গেছে কিনা। চুরি গেলে আমরা খবর পেতাম। অরিজিৎ, আবার বলছি, আমরা অনেক সময় জানি না যে আমরা কি জানি। সমীরবাবুর মা নাও জানতে পারেন তার ছেলের কিছু হারিয়েছে কিনা। অরিজিৎ এক চুমুকে কফি শেষ করে বললেন, সমীরবাবুর মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলে দেখব নাকি? অবশ্য এই সময়ে ওর মার মানসিক অবস্থা, যাই হোক, চেষ্টা করে দেখা যেতে পারে। পকেট থেকে খুদে নোট বই বের করে নাম্বার দেখে ডায়াল করলেন অরিজিৎ। কিছুক্ষণ চেষ্টা করেও লাইন পেলেন না। অন্য একটা নাম্বারে ডায়াল করে চাপা স্বরে কিছু বললেন, তারপর ফোন রেখে দিলেন। এক্সচেঞ্জ থেকে খোঁজ নিতে বললাম, এক্সচেঞ্জ যোগাযোগ করিয়ে দেবে। আমাদের পুলিশের কিছু বাড়তি সুবিধে আছে, জানেন তো জয়ন্তবাবু। অরিজিৎ আমাকে সিগারেট দিয়ে বললেন, সিগারেটে কয়েকটা টান দিয়েছি। ফোন বাজলো। অরিজিৎ ফোন তুলে সাড়া দিলেন, হ্যাঁ, ডিসিডিডি এ লাহিড়ী বলছে। কি? কিন্তু শুধু ওই লাইনটাই, আই মিন সমীর রুদ্রর। হ্যাঁ, দ্যাটস দ্য নাম্বার। সামথিং রং?
ওকে ওকে, থ্যাঙ্কস। অরিজিৎ ফোন রেখে গম্ভীর মুখে বললেন, লাইনটা ডেড, অথচ আজ বেলা 11টায় সমীরবাবুর মা কোম্পানির অফিসে ফোন করেছিলেন। কর্নেল, আমি উঠি, ব্যাপারটা দেখা দরকার। আপনাকে আর কষ্ট দেব না, আমি নিজে গিয়ে দেখছি। সমীরবাবুর মায়ের সঙ্গে কথাও বলছি। কর্নেল বললেন, উইশ ইউ গুড লাক। অরিজিৎ লাহিড়ী চলে যাওয়ার পর সিগারেট অ্যাস্ট্রেতে গুজে পড়লাম। হালদার মশাইয়ের ভাষায় বলা চলে প্রচুর রহস্য। বাপস, এবার আমার মাথা ঝিমঝিম করছে, উঠে পড়া যাক। এই সময় হালদার মশাইয়ের কিছু সাহায্য দরকার। দেখো তো জয়ন্ত, ওকে বাড়িতে পাও নাকি? টেলিফোনের দিকে হাত বাড়িয়েছি, রিং হলো। ফোন তুলে সাড়া দিলাম। কোনো মহিলা কর্নেল নীলাদ্রি সরকারকে চাইছেন। বললাম, কে বলছেন? নাম বলুন প্লিজ। মিসেস চিত্রা সেন, লেক টাউন থেকে বলছি। আপনি কি কর্নেল? না, ধরুন দিচ্ছি। কর্নেল ফোন নিয়ে বললেন, বলুন। হ্যাঁ বলছি, দেখা করবেন? কি ব্যাপার? আগামীকাল সকালে 8টার পর আসুন, 8:30টার মধ্যে কিন্তু। ঠিক আছে? কর্নেল ফোন রেখে নিভে যাওয়া চুরুট ধরালেন। বললাম, আপনাকে বিরক্ত মনে হচ্ছে। মহিলাদের প্রতি আপনার প্রচুর সহানুভূতি দেখতে আমি অভ্যস্ত। বিজ্ঞাপন প্রচার সমিতির প্রদীপ মিত্র শ্রী। দাম্পত্য কলহের মীমাংসা করে দিতে বলছেন না নিশ্চয়ই? কতকটা তাই। সে কি, আপনি ওকে তো আসতে বললেন। না বললেও চিত্রা মিত্র আসতেন। কর্নেল একটু হাসলেন। ওর স্বামী কাঁঠালিয়া ঘাটের অবধূতের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। সেই নিয়ে ঝামেলা বেঁধেছে দুজনে। চিত্রা দেবীর কি একটা গোপন বক্তব্য আছে, আমাকে শুনতে হবে। কর্নেল ফোন তুলে ডায়াল করলেন। একটু পরে বললেন, মিস্টার কে কে হালদার আছেন? নেই? কোথায় গেছেন? ও আচ্ছা। বললাম, কোথায় গেছেন হালদার মশাই? কাঁঠালিয়া ঘাটে নাকি? কর্নেল শুধু বললেন, হুম। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী, অপারেশন রেড হেরিং। শুনলেন প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।